সাত ঘটকালি। অমিত চোখমায়ের কাছে এসে বললে, মাসিমা, ঘটকালি করতে এলেন, বিদায়ের বেলা কৃপণতা করবেন না। পছন্দ হলে তবে তো, আগে নামধাম বিপণনটা বলো। অমিত বললে, নাম নিয়ে পাত্রটির দাম নয়। তাহলে ঘটক বিদায়ের হিসাব থেকে কিছু বাদ পড়বে দেখছি। অন্যায় কথা বললেন। নাম যার বড়, তার সংসারটা ঘরে অল্প, বাইরেই বেশি। ঘরের মন রক্ষার চেয়ে বাইরের মান রক্ষাতেই তার যত সময় যায়। মানুষটার অতি অল্প অংশই পরে স্ত্রীভাগে। পুরো বিবাহের পক্ষে সেটুকু যথেষ্ট নয়। নামজাদা মানুষের বিবাহ স্বল্প বিবাহ, বহু বিবাহের মতোই গড়িত। আচ্ছা, নামটা না হয় খাটো হলো, রূপটা? বলতে ইচ্ছে করেনি, পাছে অতক্তি করে বসি। অতক্তির জোরে বুঝি বাজারে চালাতে হবে। পাত্র বাছাইয়ের বেলায় দুটি জিনিস লক্ষ্য করা চাই। নামের দ্বারা বর যেন ঘরকে ছাড়িয়ে না যায়, আর রূপের দ্বারা কনেকে। আচ্ছা, নাম রূপ থাক, বাকিটা? বাকি যেটা রইল সব জড়িয়ে সেটাকে বলে পদার্থ। তা লোকটা অপদার্থ নয়। বুদ্ধি? লোকে যাতে ওকে বুদ্ধিমান বলে হঠাৎ ভ্রম করে, সেইটুকু বুদ্ধি ওর আছে। বিদ্যে? স্বয়ং নিউটনের মতো ও জানে যে জ্ঞান সমুদ্রের কূলে সে নুড়ি কুড়িয়েছে মাত্র। তার মতো সাহস করে বলতে পারে না, পাছে লোকে ফস করে বিশ্বাস করে বসে। পাত্রের যোগ্যতার ফর্দটা তো দেখছি কিছু খাটো গোছে। অন্নপূর্ণার পূর্ণতা প্রকাশ করতে হবে বলেই শিব নিজেকে ভিখারি কবুল করেন। একটুও লজ্জা নেই। তাহলে পরিচয়টা আরো একটু স্পষ্ট করো। জানা ঘর, পাত্রটির নাম অমিত কুমার রায়। হাসছেন কেন মাসিমা? ভাবছেন কথাটা ঠাট্টা? সে ভয় মনে আছে বাবা, পাছে শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে ওঠে। এই সন্দেহটা পাত্রের পরে দোষারোপ। বাবা, সংসারটাকে হেসে হালকা করে রাখা কম ক্ষমতা নয়। মাসি, দেবতাদের সেই ক্ষমতা আছে, তাই দেবতারা বিবাহের অযোগ্য। দয়ামন্তী সে কথা বুঝেছিলেন। আমার লাবণ্যকে যদি সত্যি কি তোমার পছন্দ হয়েছে? কিরকম পরীক্ষা চান বলুন? একমাত্র পরীক্ষা হচ্ছে লাবণ্য যে তোমার হাতেই আছে, এইটি তোমার নিশ্চিত জানা। কথাটাকে আরেকটু ব্যাখ্যা করুন। যে রত্নকে সস্তায় পাওয়া গেল, তারও আসল মূল্য যে বুঝে সেই জানবো জহুরি। মাসিমা, কথাটাকে বড় বেশি সূক্ষ্ম করে তুলছেন। মনে হচ্ছে যেন একটা ছোট গল্পের সাইকোলজিতে শান লাগিয়েছেন, কিন্তু কথাটা আসলে যথেষ্ট মোটা। জাগতিক নিয়মে এক ভদ্রলোক এক ভদ্র রমণীকে বিয়ে করবার জন্য খেপেছে। দোষে গুণে ছেলেটি চলনসই, মেয়েটির কথা বলা বাহুল্য। এমন অবস্থায় সাধারণ মাসিমার দল স্বভাবের নিয়মেই খুশি হয়ে তখনই ঢেকিতে আনন্দনাড়ু করতে শুরু করে। ভয় নেই বাবা, ঢেকিতে পা পড়েছে, ধরেই নাও লাবণ্যকে তুমি পেয়েছ। তারপরেও হাতে পেয়েও যদি তোমার পাবার ইচ্ছে প্রবল থেকেই যায়, তবেই বুঝবো লাবণ্যের মতো মেয়েকে বিয়ে করবার তুমি যোগ্য। আমি যে এহেন আধুনিক, আমাকে শুদ্ধ তাক লাগিয়ে দিলেন। আধুনিকের লক্ষণটা কি দেখলে? দেখছি বিংশ শতাব্দীর মাসিমারা বিয়ে দিতেও ভয় পান। তার কারণ আগেকার শতাব্দীর মাসিমারা যাদের বিয়ে দিতেন তারা ছিল খেলার পুতুল। এখন যারা বিয়ের উমেদার মাসিমাদের খেলার শখ মেটাবার দিকে তাদের মন নেই। ভয় নেই আপনার, পেয়ে পাওয়া ফুরোয় না, বরঞ্চ চাওয়া বেড়েই ওঠে। লাবণ্যকে বিয়ে করে এই তত্ত্ব
প্রমাণ করবে বলেই অমিত রায় মর্তে অবতীর্ণ, নইলে আমার মোটর গাড়িতে অচেতন পদার্থ হয়েও অবস্থানে অসময়ে এমন অদ্ভুত অঘটন ঘটিয়ে বসবে কেন? বাবা, বিবাহযোগ্য বয়সের সুর এখনো তোমার কথাবার্তায় লাগছে না। শেষে সমস্তটা বাল্যবিবাহ হয়ে না দাঁড়ায়। মাসিমা, আমার মনের শখেও একটা স্পেসিফিক গ্র্যাভিটি আছে। তারই গুণে আমার হৃদয়ের ভারী কথাগুলো মুখে খুব হালকা হয়ে ভেসে ওঠে, তাই বলে তার ওজন কম নয়। যোগমেয়া গেলেন ভোজের ব্যবস্থা করতে। অমিত এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ালে, দর্শনীয় কাউকে দেখতে পেলে না। দেখা হলো জ্যোতিশঙ্করের সঙ্গে। মনে পড়ল আজ তাকে অ্যান্টনি কিওপ্যাট্রা পড়াবার কথা। অমিতর মুখের ভাব দেখেই জ্যোতি বুঝেছিল জীবের প্রতি দয়া করেই আজ তার ছুটি নেওয়া আশু কর্তব্য। সে বললে, অমিতা, যদি কিছু মনে না করো, আজ আমি ছুটি চাই, আপার শিলংয়ে বেড়াতে যাব। অমিত পুলকিত হয়ে বললে, পড়ার সময় যারা ছুটি নিতে জানে না তারা পড়া হজম করে না। তুমি ছুটি চাইলে আমি কিছু মনে করব এমন অসম্ভব ভয় করছো কেন? কাল রবিবার, ছুটি তো আছেই, পাছে তুমি তাই ভাবো। স্কুল মাস্টারি বুদ্ধি আমার নয় ভাই, বরাদ্দ ছুটিকে ছুটি বলিই নে। যে ছুটি নিয়মিত তাকে ভোগ করা আর বাঁধা পশুকে শিকার করা একই কথা। ওতে ছুটির রস ফিকে হয়ে যায়। হঠাৎ যে উৎসাহে অমিত কুমারের ছুটি তত্ত্ব ব্যাখ্যায় মেতে উঠল, তার মূল কারণটা অনুমান করে জ্যোতির খুব মজা লাগলো। সে বললে, কয়দিন থেকে ছুটি তত্ত্ব সম্বন্ধে তোমার মাথায় নতুন নতুন ভাব উঠছে। সেদিনও আমাকে উপদেশ দিয়েছিলে, এমন আর কিছুদিন চললেই ছুটি নিতে আমার হাত পেকে যাবে। সেদিন কি উপদেশ দিয়েছিল? বলেছিলে অকর্তব্য ব্যবুদ্ধি মানুষের একটা মহৎ গুণ, তার ডাক পড়লেই একটু বিলম্ব করা উচিত হয় না বলেই বই বন্ধ করে তখনই বাইরে দিলে ছুট। বাইরে হয়তো একটা অকর্তব্যর কোথাও আবির্ভাব হয়েছিল, লক্ষ্য করিনি। জ্যোতির বয়স 20-এর কোঠায়। অমিতর মনে যে চাঞ্চল্য উঠেছে, ওর নিজের মনেও তার আন্দোলনটা এসে লাগছে। ও লাবণ্যকে এতদিন শিক্ষক জাতীয় বলেই ঠাউরেছিল। আজ অমিতর অভিজ্ঞতা থেকেই বুঝতে পেরেছে সে নারী জাতীয়। অমিত হেসে বললে, কাজ উপস্থিত হলেই প্রস্তুত হওয়া চাই। এই উপদেশের বাজার দর বেশি আকবরী মোহরের মতো, কিন্তু ওর উল্টো পিঠে খোদাই থাকা উচিত। অকাজ উপস্থিত হলেই সেটাকে বীরের মতো মেনে নেওয়া যায়। তোমার বীরত্বের পরিচয় আজকাল প্রায়ই পাওয়া যাচ্ছে। জ্যোতির পিঠ চাপড়িয়ে অমিত বললে, জরুরি কাজটাকে এক কোপে বলি দেবার পবিত্র অষ্টমী তিথি তোমার জীবন পঞ্জিকে একদিন যখন আসবে, দেবী পূজায় বিলম্ব করো না ভাই। তারপরে বিজয়া দশমী আসতে দেরি হয় না। জ্যোতি চলে গেল। অকর্তব্য বুদ্ধিও সজাগ। যাকে আশ্রয় করে অকাজ দেখা দেয় তারও দেখা নেই। অমিত ঘর ছেড়ে গেল বাইরে। ফুলে আচ্ছন্ন গোলাপের লতা, একধারে সূর্যমুখীর ভিড়, আর একধারে চৌকো কাঠের টবে চন্দ্রমল্লিকা। ঢালু ঘাসের ক্ষেতের ওপর প্রান্তে এক মস্ত ইউক্যালিপটাস গাছ, তারই গুড়িতে হেলান দিয়ে সামনে পা ছড়িয়ে বসে আছে লাবণ্য। ছাই রঙের আলোয়ান গায়ে, পায়ের ওপর পড়েছে সকালবেলার রোদ্দুর। কোলে রুমালের ওপর কিছু রুটির টুকরো, কিছু ভাঙা আখরোট। আজ সকালটা জীব সেবায় কাটাবে ঠাউরেছিল, তাও গেছে ভুলে। অমিত কাছে এসে দাঁড়ালো। লাবণ্য মাথা তুলে তার মুখের দিকে চেয়ে চুপ করে রইল। মৃদু হাসিতে মুখ গেল ছেয়ে। অমিত সামনাসামনি বসে বললে, সুখবর আছে, মাসিমার মত পেয়েছি। লাবণ্য তার কোনো উত্তর না করে অদূরে একটা নিষ্ফলা পিচ গাছের দিকে একটা ভাঙা আখরোট ফেলে দিলে। দেখতে দেখতে তার গুড়ি বেয়ে একটা কাঠবিড়ালি নেমে এলো। এই জীবটি লাবণ্যর মুষ্টি ভিখারি দলের একজন। অমিত বললে, যদি আপত্তি না করো, তোমার নামটা একটু ছেঁটে দেব? তা দাও।
তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এই নামটাতে হয়তো বা তোমার বদনাম হলো। এরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই দেখো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। কিছুতেই নয়। এইসব নাম বীজমন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ, আমারও ওই রকমের একটা বেসরকারি নাম চাইতো। ভাবছি ব্রহ্মপুত্র কেমন হবে? বন্যা হঠাৎ এলো তারই কুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছ, কুলি ডাকতে হবে ডাকবার জন্য। তুমি তো তাহলে নামটা দাও। সেটা হবে তোমারই সৃষ্টি। আচ্ছা, আমিও দেব তোমার নাম চেটে। তোমাকে বলবো মিতা। চমৎকার। পদাবলিতে ওরই একটি দোসর আছে, মধু। বন্যা, মনে ভাবছি ওই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে, তাতে দোষ কি? ভয় হয় এক কানের ধন 5 কানে পাছে সস্তা হয়ে যায়। সে কথা মিছে নয়। 2-এর কানে যেটা 1, 5-এর কানে সেটা ভগ্নাংশ। বন্যা। কি মিতা? তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো? অনন্যা। তাতে কি বোঝাবে? বোঝাবে তুমি যা তুমি তাই, তুমি আর কিছুই নও। সেটা বিশেষ আশ্চর্যের কথা নয়। বলো কি, খুবই আশ্চর্যের কথা। দৈবাৎ একজন মানুষকে দেখতে পাওয়া যায় যাকে দেখেই চমকে বলে উঠি, এ মানুষটি একেবারে নিজের মতো, 5 জনের মতো নয়। সেই কথাটি আমি কবিতায় বলবো। হে মোর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। তুমি কবিতা লিখবে নাকি? নিশ্চয়ই লিখবো। কার সাধ্য রোধে তার গতি? এমন মরিয়া হয়ে উঠলে কেন? কারণ বলি, কাল রাত্রি 2:30 পর্যন্ত ঘুম না হলে যেমন এপাশ ওপাশ করতে হয় তেমনই করি। কেবলই অক্সফোর্ড বুক অফ ভার্সেস এর এপাত ওপাত উল্টেছি। ভালোবাসার কবিতা খুঁজেই পেলুম না। আগে সেগুলো পায়ে পায়ে ঠেকতো। স্পষ্টই বুঝতে পারছি আমি লিখব বলেই সমস্ত পৃথিবী আজ অপেক্ষা করে আছে। এই বলেই লাবণ্যর বাঁ হাত নিজের 2 হাতের মধ্যে চেপে ধরে বললে, হাত জোড়া পড়ল। কলম ধরব কি দিয়ে? সবচেয়ে ভালো মিল হাতে হাতে মিল। এই যে তোমার আঙুলগুলি আমার আঙুলে আঙুলে কথা কইছে। কোনো কবি এমন সহজ করে কিছু লিখতে পারলে না। কিছুই তোমার সহজে পছন্দ হয় না, সেই জন্যই তোমাকে এত ভয় করি মিতা। কিন্তু আমার কথাটা বুঝে দেখো, রামচন্দ্র সীতার সত্য যাচাই করতে চেয়েছিলেন বাইরের আগুনে, তাতেই সীতাকে হারালেন। কবিতা সত্য যাচাই হয় অগ্নি পরীক্ষায়। সে আগুন অন্তরের, যার মনে নেই সে আগুন সে যাচাই করবে কি দিয়ে? তাকে 5 জনের মুখের কথা মেনে নিতে হয়। অনেক সময় সেটা দুর্মুখের কথা। আমার মনে আজ আগুন জ্বলছে, সেই আগুনের ভিতর দিয়ে আমার পুরনো সব পড়া আবার পড়ে নিচ্ছি। কত অল্পই টিকল, সব হু হু শব্দে ছাই হয়ে যাচ্ছে। কবিদের হট্টগোলের মাঝখানে দাঁড়িয়ে আজ আমাকে বলতে হলো, তোমরা অত চেঁচিয়ে কথা কও না, ঠিক কথাটি আস্তে বলো। ফর গডস সেক, হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। অনেকক্ষণ দুজনে চুপ করে বসে রইল। তারপরে একসময় লাবণ্যের হাতখানি তুলে ধরে অমিত নিজের মুখের উপর বলিয়ে নিলে, বললে, ভেবে দেখো না বন্যা, আজ এই সকালে ঠিক এই মুহূর্তে সমস্ত পৃথিবী কত অসংখ্য লোকই চাচ্ছে আর কত অল্প লোকই পেলে। আমি সেই অতি অল্প লোকের মধ্যে একজন। সমস্ত পৃথিবীতে একমাত্র তুমি সেই সৌভাগ্যবান লোককে দেখতে পেলে শিলং পাহাড়ের কোণে এই ইউক্যালিপটাস গাছের তলায়। পৃথিবীতে পরমাশ্চর্য ব্যাপারগুলি পরম নম্র, চোখে পড়তে চায় না, অথচ তোমাদের ওই তারিণী তলাপাত্র কলকাতার গোলদিঘি থেকে আরম্ভ করে নোয়াখালী চাটকা পর্যন্ত
চিৎকার শব্দে শূন্যের দিকে খুশি উঁচিয়ে বাঁকা পলিটিক্সের ফাঁকা আওয়াজ ছড়িয়ে এলো। সেই দুর্দান্ত বাজে খবরটা বাংলাদেশের সর্বপ্রধান খবর হয়ে উঠল। কে জানে, হয়তো এইটাই ভালো। কোনটা ভালো? ভালোই যে সংসারের আসল জিনিসগুলো হাটে বাটেই চলাফেরা করে বেড়ায়, অথচ বাজে লোকের চোখের ঠোকর খেয়ে খেয়ে মরে না। তার গভীর জানাজানি বিশ্বজগতের অন্তরের নাড়িতে নাড়িতে। আচ্ছা বন্যা, আমি তো বকেই চলেছি, তুমি চুপ করে বসে কি ভাবছো বলো তো? লাবণ্য চোখ নিচু করে বসে রইল, জবাব করলে না। অমিত বললে, তোমার এই চুপ করে থাকা যেন মাইনে না দিয়ে আমার সব কথাকে বরখাস্ত করে দেওয়ার মতো। লাবণ্য চোখ নিচু করেই বললে, তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। ভয় কিসের? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি ভেবে পাইনি। কিছু না ভেবেই তুমি দিতে পারো, এইটাতেই তো তোমার দানের দাম। তুমি যখন বললে কর্তামা সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠল। মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন আসছে। ধরাই তো পড়তে হবে মিতা। তোমার রুচি, তোমার বুদ্ধি আমার অনেক উপরে। তোমার সঙ্গে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়ব। তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না। সেদিন আমি তোমাকে একটু দোষ দেব না। না না, কিছু বলো না, আমার কথাটা আগে শোনো। মিনতি করে বলছি, আমাকে বিয়ে করতে চেও না। বিয়ে করে তখন গন্তি খুলতে গেলে তাতে আরো ঝড় পড়ে যাবে। তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট, জীবনের শেষ পর্যন্ত চলবে। তুমি কিন্তু নিজেকে ভুলিও না। বন্যা, তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছ? মিতা, তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ। আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভিতরে ভিতরে জানো, মানতে চাও না। পাছে যে রস এখন ভোগ করছো তাতে একটু খটকা বাঁধে। তুমি তো সংসার ফাঁদবার মানুষ নও। তুমি রুচির তৃষ্ণা মেটাবার জন্য ফেরো সাহিত্যে সাহিত্যে, তাই তোমার বিহার। আমার কাছেও সেজন্যই তুমি এসেছো। বলবো ঠিক কথাটা? বিয়েটাকে তুমি মনে মনে জানো, যাকে তুমি সর্বদাই বলো ভালগার, ওটা বড় রেসপেক্টেবল। ওটা শাস্ত্রের দোহাই পাড়া সেই সব বিষয়ী লোকের পোষা জিনিস, যারা সম্পত্তির সঙ্গে সহধর্মিণীকে মিলিয়ে নিয়ে খুব মোটা তাকিয়া ঠেসান দিয়ে বসে। বন্যা, তুমি আশ্চর্য রকম নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। মিতা, ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিন থাকতেই পারি। তোমাকে ভোলাতে গিয়ে একটু ফাঁকি যেন না দিই। তুমি যা আছো ঠিক তাই থেকো। তোমার রুচিতে আমাকে যতটুকু ভালো লাগে ততটুকুই লাগুক, কিন্তু একটুকু তুমি দায়িত্ব নিও না, তাতেই আমি খুশি থাকবো। বন্যা, এবার তবে আমার কথাটা বলতে দাও। কি আশ্চর্য করে তুমি আমার চরিত্রের ব্যাখ্যা করছো। তা নিয়ে কথা কাটাকাটি করব না, কিন্তু একটা জায়গায় তোমার ভুল আছে। মানুষের চরিত্র জিনিসটাও চলে। ঘর পোষা অবস্থার তার একরকম শিকলি বাঁধা স্থাবর পরিচয়। তারপরে একদিন ভাগ্যের হঠাৎ এক ঘায়ে তার শিকলি কাটে, সে ছুটে চলে যায় অরণ্যে। তখন তার আর এক মূর্তি। আজ তুমি কোনটা? যেটা আমার বরাবরের সঙ্গে মেলে না সেইটাই। এর আগে অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল। সমাজের কাটা খাল বেয়ে বাঁধা ঘাটের রুচির ঢাকা লণ্ঠন জ্বালিয়ে তাতে দেখাশোনা হয়, চেনাশোনা হয় না। তুমি নিজেই বলো বন্যা, তোমার সঙ্গেও কি আমার সেই আলাপ? লাবণ্য চুপ করে রইল। অমিত বললে, বাইরে বাইরে দুই নক্ষত্র পরস্পরকে সেলাম করতে করতে প্রদক্ষিণ করে চলে। কায়দাটা বেশ শোভন, নিরাপদ। সেটাতে যেন তাদের রুচির টান, মর্মের মিল নয়,
হঠাৎ যদি মরণের ধাক্কা লাগে, নিভে যায় দুই তারার লণ্ঠন, দোহে এক হয়ে উঠবার আগুন উঠে জ্বলে। সেই আগুন জ্বলেছে, অমিত রায় বদলে গেছে। মানুষের ইতিহাসটাই এইরকম, তাকে দেখে মনে হয় ধারাবাহিক, কিন্তু আসলে সে আকস্মিকের মালা গাথা। সৃষ্টির গতি চলে সেই আকস্মিকের ধাক্কায় ধাক্কায়, দমকে দমকে। যুগের পর যুগ এগিয়ে যায় ঝাঁপ তালের লয়। তুমি আমার তাল বদলিয়ে দিয়েছ বন্যা, সেই তালেই তো তোমার সুরে আমার সুরে গাঁথা পড়ল। লাবণ্যের চোখের পাতা ভিজে এলো, তবু এ কথা মনে না করে থাকতে পারলে না যে অমিতের মনের গড়নটা সাহিত্যিক। প্রত্যেক অভিজ্ঞতায় ওর মুখে কথার উচ্ছ্বাস তোলে, সেইটি ওর জীবনের ফসল, তাতেই ও পায় আনন্দ। আমাকে ওর প্রয়োজন সেই জন্যই। সেসব কথা ওর মনে বরফ হয়ে জমে আছে। ও নিজে যার ভার বোধ করে, কিন্তু আওয়াজ পায় না। আমার উত্তাপ লাগিয়ে তাকে গলিয়ে ঝরিয়ে দিতে হবে। দুজনে অনেকক্ষণ চুপ করে বসে থেকে লাবণ্য হঠাৎ একসময় প্রশ্ন করলে, আচ্ছা মিতা, তুমি কি মনে করো না যেদিন তাজমহল তৈরি শেষ হলো সেদিন মমতাজের মৃত্যুর জন্য শাহজাহান খুশি হয়েছিলেন? তার স্বপ্নকে অমর করবার জন্য এই মৃত্যুর দরকার ছিল। এই মৃত্যুই মমতাজের সবচেয়ে বড় প্রেমের দান। তাজমহলে শাহজাহানের শোক প্রকাশ পায়নি, তার আনন্দ রূপ ধরেছে। অমিত বললে, তোমার কথায় তুমি ক্ষণে ক্ষণে আমাকে চমক লাগিয়ে দিচ্ছ। তুমি নিশ্চয় কবি। আমি চাইনি কবি হতে। কেন চাও না? জীবনের উত্তাপে কেবল কথার প্রদীপ জ্বালাতে আমার মন যায় না। জগতে যারা উৎসব সভা সাজাবার হুকুম পেয়েছে, কথা তাদের পক্ষেই ভালো। আমার জীবনের তাপ জীবনের কাজের জন্য। বন্যা, তুমি কথাকে অস্বীকার করছো। জানো না তোমার কথা আমাকে কেমন করে জাগিয়ে দেয়? তুমি কি করে জানবে তুমি কি বলো আর সে বলার কি অর্থ? আবার দেখছি নিবারণ চক্রবর্তীকে ডাকতে হলো। ওর নাম শুনে শুনে তুমি বিরক্ত হয়ে গেছো, কিন্তু কি করব বলো? ওই লোকটা আমার মনের কথার ভাণ্ডারী। নিবারণ এখনো কাছে নিজে পুরনো হয়ে যায়নি। ও প্রত্যেকবারেই যে কবিতা লেখে সে ওর প্রথম কবিতা। সেদিন ওর খাতা ঘাঁটতে ঘাঁটতে অল্পদিন আগেকার একটা লেখা পাওয়া গেল, ঝর্ণার উপরে কবিতা। কি করে খবর পেয়েছে শিলং পাহাড়ে এসে আমার ঝর্ণা আমি খুঁজে পেয়েছি? ও লিখছে, ঝর্ণা তোমার স্ফটিক জলের স্বচ্ছ ধারা, তাহারি মাঝারে দেখে আপনারে সূর্য তারা। আমি নিজে যদি লিখতুম এর চেয়ে স্পষ্টতর করে তোমার বর্ণনা করতে পারতুম না। তোমার মনের মধ্যে একটি এমন স্বচ্ছতা আছে যে আকাশের সমস্ত আলো সহজেই প্রতিবিম্বিত হয়। তোমার সব কিছুর মধ্যে ছড়িয়ে পড়া সেই আলো আমি দেখতে পাই তোমার মুখে, তোমার হাসিতে, তোমার কথায়, তোমার স্থির হয়ে বসে থাকায়। তোমার রাস্তা দিয়ে চলায় আজই মাঝে মাঝে আমার ছায়ারে দুলায়ে খেলায়ও তারই এক ধারে। সে ছায়ারই সাথে হাসিয়া মিলাও কলধ্বনি, দিও তারে বাণী যে বাণী তোমার চিরন্তনী। তুমি ঝর্ণা, জীবন স্রোতে তুমি যে কেবল চলছো তা নয়, তোমার চলার সঙ্গে সঙ্গেই তোমার বলা। সংসারের যে সব কঠিন অচল পাথরগুলোর উপর দিয়ে চলো, তারাও তোমার সংঘাতে সুরে বেজে ওঠে। আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি, তাই নিয়ে আজি পরাণে আমার মেতেছে কবি। পদে পদে তব আলোর ঝলকে ভাষা আনে প্রাণে পলকে পলকে।
মোর বাণী রূপ দেখিলাম আজি নির্ঝরণী, তোমার প্রবাহে মনের জাগায় নিজেরে চিনি। লাবণ্য একটু ম্লান হাসি হেসে বললে, যতই আমার আলো থাক আর ধ্বনি থাক, তোমার ছায়া তবু ছায়াই, সে ছায়াকে আমি ধরে রাখতে পারবো না। অমিত বললে, কিন্তু একদিন হয়তো দেখবে আর কিছু যদি না থাকে, আমার বাণীর রূপ রয়েছে। লাবণ্য হেসে বললে, কোথায়? নিবারণ চক্রবর্তীর খাতায়? আশ্চর্য কিছুই নেই, আমার মনের নিচের স্তরে যে ধারা বয়, নিবারণের ফোয়ারায় কেমন করে সেটা বেরিয়ে আসে। তাহলে কোনো একদিন হয়তো কেবল নিবারণ চক্রবর্তীর ফোয়ারার মধ্যেই তোমার মনটিকে পাবো, আর কোথাও নয়। এমন সময় বাসা থেকে লোক এলে ডাকতে, খাবার তৈরি। অমিত চলতে চলতে ভাবতে লাগলো যে লাবণ্য বুদ্ধির আলোতে সমস্তই স্পষ্ট করে জানতে চায়। মানুষ স্বভাবতই যেখানে আপনাকে ভোলাতে ইচ্ছে করে, ও সেখানেও নিজেকে ভোলাতে পারে না। লাবণ্য যে কথাটা বললে সেটার তো প্রতিবাদ করতে পারছি না। অন্তরাত্মার গভীর উপলব্ধি বাইরে প্রকাশ করতেই হয়। কেউ বা করে জীবনে, কেউ বা করে রচনায়। জীবনকে ছুঁতে ছুঁতে, অথচ তার থেকে সরতে সরতে নদী যেমন কেবলই তীর থেকে সরতে সরতে চলে, তেমনি আমি কি কেবলই রচনার স্রোত নিয়েই জীবন থেকে সরে সরে যাব? এখানে কি মেয়ে পুরুষের ভেদ? পুরুষ তার সমস্ত শক্তিকে সার্থক করে সৃষ্টি করতে, সেই সৃষ্টি আপনাকে এগিয়ে দেবার জন্যই আপনাকে পদে পদে ভোলে। মেয়ে তার সমস্ত শক্তিকে খাটায় রক্ষা করতে, পুরনোকে রক্ষা করবার জন্যই নতুন সৃষ্টিকে সে বাধা দেয়। রক্ষার প্রতি সৃষ্টির নিষ্ঠুর, সৃষ্টির প্রতি রক্ষা বিঘ্ন। এমন কেন হলো? এক জায়গায় এরা পরস্পরকে আঘাত করবেই। যেখানে খুব করে মিল, সেখানেই মস্ত বিরুদ্ধতা। তাই ভাবছি আমাদের সকলের চেয়ে বড় যে পাওনা, সে মিলন নয়, সে মুক্তি। এ কথাটা ভাবতে অমিতকে পীড়া দিলে, কিন্তু ওর মন এটাকে অস্বীকার করতে পারলে না। ৮ লাবণ্য তর্ক। যোগমেয়া বললেন, মা লাবণ্য, তুমি ঠিক বুঝেছ। ঠিক বুঝেছি মা। অমিত ভারী চঞ্চল, সে কথা মানি, সেই জন্যই ওকে এত স্নেহ করি। দেখো না, ও কেমন তোর এলোমেলো, হাত থেকে সবই যেন পড়ে পড়ে যায়। লাবণ্য একটু হেসে বললে, ওকে সবই যদি ধরে রাখতেই হতো, হাত থেকে সবই যদি খুশি খুশি না পড়তো, তাহলে ওর ঘটতো বিপদ। ওর নিয়ম হচ্ছে, হয় উনি পেয়েও পাবেন না, নয় উনি পেয়েই হারাবেন। যেটা পাবেন সেটা যে আবার রাখতে হবে, এটা ওর ধাঁতের সঙ্গে মেলে না। সত্যি করে বলি বাছা, ওর ছেলে মানুষই আমার ভারী ভালো লাগে। সেটা হলো মায়ের ধর্ম। ছেলে মানুষিতে দায় যত কিছু সব মায়ের। আর ছেলের যত কিছু সব খেলা। কিন্তু আমাকে কেন বলছো? দায় নিতে যে পারে না, তার উপরে দায় চাপাতে। দেখছো না লাবণ্য, ওর অমন দুরন্ত মন আজকাল অনেকখানি যেন ঠান্ডা হয়ে গেছে। দেখে আমার বড় মায়া করে। যাই বলো, ও তোমাকে ভালোবাসে। তা বাসেন, তবে আর ভাবনা কিসের? কর্তামা, ওর যেটা স্বভাব, তার উপর আমি একটুকুও অত্যাচার করতে চাইনি। আমি তো এই জানি লাবণ্য, ভালোবাসা খানিকটা অত্যাচার চায়, অত্যাচার করেও। কর্তামা, সে অত্যাচারের ক্ষেত্র আছে, কিন্তু স্বভাবের ওপর পীড়ন সয় না। সাহিত্য ভালোবাসার বই যতই পড়লেন, এই কথাটা বারবার আমার মনে হয়েছে। ভালোবাসার ট্র্যাজেডি ঘটে সেইখানেই, যেখানে পরস্পরকে স্বতন্ত্র জেনে মানুষ
সন্তুষ্ট থাকতে পারেনি। নিজের ইচ্ছেকে অন্যের ইচ্ছে করবার জন্য যেখানে জুলুম, সেখানে মনে করি আপন মনের মতো করে বদলিয়ে অন্যকে সৃষ্টি করব। তা আমার দুজনকে নিয়ে সংসার পাততে গেলে পরস্পরকে খানিকটা সৃষ্টি না করে নিলে চলেই না। ভালোবাসা যেখানে আছে সেখানে সেই সৃষ্টি সহজ, সেখানে নেই যেখানে হাতুড়ি পিটোতে গিয়ে তুমি তাকে ট্র্যাজেডি বলো। তাই ঘটে। সংসার পাতবার জন্যই যে মানুষ তৈরি তার কথা ছেড়ে দাও, সে তো মাটির মানুষ। সংসারের প্রতিদিনের চাপেই তার গরম পিটুন আপনি করতে থাকে। কিন্তু যে মানুষ মাটির মানুষ একেবারেই নয়, সে আপনার স্বতন্ত্রতা কিছুতেই ছাড়তে পারে না। যে মেয়ে তা না বোঝে সে যতই দাবি করে ততই হয় বঞ্চিত। যে পুরুষ তা না বোঝে সে যতই টানা হেঁচড়া করে ততই মানুষ আসল মানুষটাকে হারায়। আমার বিশ্বাস অধিকাংশ স্থলেই আমরা যাকে পাওয়া বলি সে আর কিছুই নয়, হাত করা হাতকে যেরকম পায় সেই আর কি। তুমি কি করতে চাও লাবণ্য? বিয়ে করে দুঃখ দিতে চাইনি, বিয়ে সকলের জন্য নয়। জানো কর্তামা, খুঁতখুঁতে মন যাদের, তারা মানুষকে খানিক খানিক বাদ দিয়ে দিয়ে বেছে বেছে নেয়, কিন্তু বিয়ের ফাঁদে জড়িয়ে পড়ে স্ত্রী পুরুষ যে বড় বেশি কাছাকাছি এসে পড়ে, মাঝে ফাঁক থাকে না, তখন একেবারে গোটা মানুষকে নিয়েই কারবার করতে হয় নিতান্ত নিকটে থেকে। কোনো একটা অংশ ঢাকা রাখবার জো থাকে না। লাবণ্য, তুমি নিজেকে জানো না। তোমাকে নিতে গেলে কিছুই বাদ দিয়ে নেবার দরকার হবে না। কিন্তু উনি তো আমাকে চান না। যে আমি সাধারণ মানুষ, ঘরের মেয়ে, তাকে উনি দেখতে পেয়েছেন বলে মনেই করিনি। আমি যেই ওর মনকে স্পষ্ট করেছি অমনি ওর মন অবিরাম ও অজস্র কথা কয়ে উঠেছে। সেই কথা দিয়ে উনি কেবলই আমাকে গড়ে তুলেছেন। ওর মন যদি ক্লান্ত হয়, কথা যদি ফুরোয়, তবে সেই নিঃশব্দের ভিতরে ধরা পড়বে এই নিতান্ত সাধারণ মেয়ে, যে মেয়ে ওর নিজের সৃষ্টি নয়। বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না। তোমার মনে হয় অমিত তোমার মতো মেয়েকেও সম্পূর্ণ মেনে নিতে পারবে না? স্বভাব যদি বদলায় তবে পারবেন, কিন্তু বদলাবেই বা কেন? আমি তো তা চাই না। তুমি কি চাও? যতদিন পারি না হয় ওর কথার সঙ্গে, ওর মনের খেলার সঙ্গে মিশিয়ে স্বপ্ন হয়েই থাকবো। আর স্বপ্নই বা তাকে বলবো কেন? সে আমার একটা বিশেষ জন্ম, একটা বিশেষ রূপ, একটা বিশেষ জগতের সে সত্য হয়ে দেখা দিয়েছে। না হয় সে গুটি থেকে বের হয়ে আসা 2-4 দিনের একটা রঙিন প্রজাপতিই হলো, তাতে দোষ কি? জগতে প্রজাপতি আর কিছুর চেয়ে যে কম সত্য তা তো নয়। না হয় সে সূর্যোদয়ের আলোতে দেখা দিলে আর সূর্যাস্তের আলোতে মরেই গেল, তাতেই বা কি? কেবল এইটুকুই দেখা চাই যে সেটুকুই সময় যেন ব্যর্থ হয়ে না যায়। সে যেন বুঝলো। তুমি অমিতর কাছে না হয় ক্ষণকালের মায়ারূপেই থাকবে, আর নিজে তুমিও কি বিয়ে করতে চাও না? তোমার কাছে অমিতও কি মায়া? লাবণ্য চুপ করে বসে রইল, কোনো জবাব করলে না। যোগমায়া বললেন, তুমি যদি তর্ক করো তখন বুঝতে পারি তুমি অনেক বই পড়া মেয়ে। তোমার মতো করে ভাবতেও পারিনি, কথা কইতেও পারিনি। শুধু তাই নয়, হয়তো কাজের বেলাতেও এত শক্ত হতে পারিনি, কিন্তু তর্কের ফাঁকের মধ্য দিয়েও যে তোমাকে দেখেছি মা। সেদিন রাত তখন 12টা হবে, দেখলুম তোমার ঘরে আলো জ্বলছে। ঘরে গিয়ে দেখি তোমার টেবিলের ওপর নুয়ে পড়ে 2 হাতের মধ্যে মুখ রেখে তুমি কাঁদছ। এ তো ফিলোজফি পড়া মেয়ে নয়। একবার ভাবলুম সান্ত্বনা দিয়ে আসি, তারপরে ভাবলুম সব মেয়েকেই কাঁদবার দিনে কেঁদে নিতে হবে, চাপা দিতে যাওয়া কিছু নয়। এ কথা খুবই জানি তুমি সৃষ্টি করতে চাও না,
ভালোবাসতে চাও, মন প্রাণ দিয়ে সেবা না করতে পারলে তুমি বাঁচবে কি করে? তাই তো বলি, ওকে কাছে না পেলে তোমার চলবে না। বিয়ে করবো না বলে হঠাৎ ফোন করে বসো না। একবার তোমার মনে একটা জেদ চাপলে আর তোমাকে সোজা করা যায় না, তাই ভয় করি। লাবণ্য কিছু বললে না, নতমুখে কোলের ওপর শাড়ির আঁচলটা চেপে চেপে অনাবশ্যক ভাঁজ করতে লাগলো। যোগমায়া বললেন, তোমাকে দেখে আমার অনেকবার মনে হয়েছে, অনেক পরে অনেক ভেবে তোমাদের মন বেশি সূক্ষ্ম হয়ে গেছে। তোমরা ভিতরে ভিতরে যেসব ভাব করে তুলছ, আমাদের সংসারটা তার উপযুক্ত নয়। আমাদের সময়ে মনের যেসব আলো অদৃশ্য ছিল, তোমরা আজ যেন সেগুলোকেও ছাড়ান দিতে চাও না। তারা দেহের মোটা আবরণটাকে ভেদ করে দেহটাকে যেন অগোচর করে দিচ্ছে। আমাদের আমলে মনের মোটা মোটা ভাবগুলো নিয়ে সংসারে সুখ দুঃখ যথেষ্ট ছিল, সমস্যা কিছু কম ছিল না। আজ তোমরা এতই বাড়িয়ে তুলছ, কিছুই আর সহজ রাখলে না। লাবণ্য একটুখানি হাসলে। এই সেদিন অমিত অদৃশ্য আলোর কথা যোগমায়াকে বোঝাচ্ছিল, তার থেকে এই যুক্তি তার মাথায় এসেছে। এও তো সূক্ষ্ম যোগমায়ার মা ঠাকুরন এ কথা এমন করে বুঝতেন না। বললে, কর্তামা, কালের গতিকে মানুষের মন যতই স্পষ্ট করে সব কথা বুঝতে পারবে, ততই শক্ত করে তার ধাক্কা সইতেও পারবে। অন্ধকারের ভয়, অন্ধকারের দুঃখ অসহ্য, কেননা সেটা অস্পষ্ট। যোগমায়া বললেন, আজ আমার বোধ হচ্ছে কোনো কালে তোমাদের দুজনের দেখা না হলেই ভালো হতো। না না, তা বলো না। যা হয়েছে এছাড়া আর কিছু যে হতে পারত, এ আমি মনে করতে পারিনি। একসময় আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি নিতান্তই শুকনো, কেবল বই পড়ব আর পাশ করব, এমনই করেই আমার জীবন কাটবে। আজ হঠাৎ দেখলাম আমিও ভালোবাসতে পারি। আমার জীবনেও এমন অসম্ভব যে সম্ভব হলো, এই আমার ঢের হয়েছে। মনে হয় এতদিন ছায়া ছিলাম, এখন সত্য হয়েছি। এর চেয়ে আর কি চাই? আমাকে বিয়ে করতে বলো না কর্তামা। বলে চৌকি থেকে মেঝেতে নেমে যোগমায়ার কোলে মাথা রেখে কাঁদতে লাগলো। নয় বাসা বদল। গোড়ায় সবাই ঠিক করে রেখেছিল অমিত দিন 15-র মধ্যে কলকাতায় ফিরবে। নরের মিত্তির খুব মোটা বাজি রেখেছিল যে 7 দিন পেরোবে না। 1 মাস যায়, 2 মাস যায়, ফেরবার নামও নেই। শিলংয়ে বাসার মেয়াদ ফুরিয়েছে। রংপুরের কোনো জমিদার এসে সেটা দখল করে বসল। অনেক খোঁজ করে যোগমায়াদের কাছাকাছি একটা বাসা পাওয়া গেছে। এক সময় ছিল গোয়ালার কি মালির ঘর, তারপরে একজন কেরানির হাতে পড়ে তাতে গরিবী অভদ্রতার অল্প একটু আঁচ লেগেছিল। সে কেরানিও গেছে মরে, তারই বিধবাটা ভাড়া দেয়। জানলা দরজা প্রভৃতির কার্পণ্যের ঘরের মধ্যে তেজ মরুদ্বোমে এই 3 ভূতেরই অধিকার সংকীর্ণ। কেবল বৃষ্টির দিনে অল্প অবতীর্ণ হয় আশাতীত প্রাচুর্যের সঙ্গে অখ্যাত চিত্রপট দিয়ে। ঘরের অবস্থা দেখে যোগমায়া একদিন চমকে উঠলেন, বললেন, বাবা, নিজেকে নিয়ে এ কি পরীক্ষা চলেছে? অমিত উত্তর করলে, ওমার ছিল নিরাহারের তপস্যা, শেষকালে পাতা পর্যন্ত খাওয়া ছেড়েছিলেন। আমার হলো নিরাশ বারের তপস্যা। খাট পালঙ্ক টেবিল কেদারা ছাড়তে ছাড়তে প্রায় এসে ঠেকেছে শূন্য দেওয়ালে। সেটা ঘটেছিল হিমালয় পর্বতে, এটা ঘটল শিলং পাহাড়ে। সেটাতে কন্যা চেয়েছিলেন বর, এটাতে বর চাচ্ছেন কন্যা। সেখানে নারদ ছিলেন ঘটক, এখানে স্বয়ং আছেন মাসিমা। এখন শেষ পর্যন্ত যদি কোনো কারণে কালিদাস এসে না পৌঁছতে পারেন, অগত্যা আমাকেই তার কাজটাও যথাসম্ভব সারতে হবে। অমিত হাসতে হাসতে কথাগুলো বললে, কিন্তু যোগমায়াকে ব্যথা দেয়। তিনি প্রায় বলতে গিয়েছিলেন, আমাদের বাড়িতেই এসে থেকো। থেমে গেলেন, ভাবলেন বিধাতা একটা কাণ্ড ঘটিয়ে তুলছেন, তার মধ্যে আমাদের হাত পড়লে অসাধ্য চট পাকিয়ে উঠতে পারে।
নিজের বাসা থেকে অল্প কিছু জিনিসপত্র পাঠিয়ে দিলেন। আর সেই সঙ্গে এই লক্ষ্মী ছেলেটার পরে তার করুণা দ্বিগুণ বেড়ে গেল। লাবণ্যকে বারবার বললেন, মা লাবণ্য, মনটাকে পাষাণ করো না। একদিন বিষময় এক বর্ষণের অন্তে অমিত কেমন আছে খবর নিতে গিয়ে যোগমায়া দেখলেন নড়বড়ে একটা চার পেয়ে টেবিলের নিচে কম্বল পেতে অমিত একলা বসে একখানি ইংরেজি বই পড়ছে। ঘরের মধ্যে যেখানে সেখানে বৃষ্টি বৃন্দুর অসঙ্গত আবির্ভাব দেখে টেবিল দিয়ে একটা গুহা বানিয়ে তার নিচে অমিত পা ছড়িয়ে বসে গেল। প্রথমে নিজে নিজেই হেসে নিলে একচোট, তারপরে বলে চলল কাব্যলোচনা। মনটা ছুটেছিল যোগমায়ার বাড়ির দিকে, কিন্তু শরীরটা দিলে বাধা। কারণ যেখানে কোনো প্রয়োজন হয় না সেই কলকাতায় অমিত কিনেছিল এক অনেক দামে বর্ষাতি। সেখানেই সর্বদা প্রয়োজন, সেখানেই আসবার সময় সেটা আনবার কথা মনে হয়নি। একটা ছাতা সঙ্গে ছিল, সেটা খুব সম্ভব কোনো একদিন সংকল্পিত গম্যস্থানে ফেলে এসেছে। আর তা যদি না হয় তবে সেই বুড়ো দেওদারের তলে সেটা আছে পড়ে। যোগমায়া ঘরে ঢুকে বললেন, এ কি কাণ্ড অমিত? অমিত তাড়াতাড়ি টেবিলের নিচ থেকে বেরিয়ে এসে বললে, আমার ঘরটা আজ অসম্ভব প্রলাপে মেতেছে। দশা আমার চেয়ে ভালো নয়। অসম্ভব প্রলাপ অর্থাৎ বাড়ির চালটা প্রায় ভারতবর্ষ বললেই হয়। অংশগুলোর মধ্যে সম্বন্ধটা আলগা। এই জন্য ওপর থেকে উৎপাত ঘটলেই চারিদিকে এলোমেলো অশ্রুবর্ষণ হতে থাকে। আর বাইরের দিক থেকে যদি ঝড়ের দাপট লাগে তবে শো শো করে উঠতে থাকে দীর্ঘশ্বাস। আমি তো প্রোটেক্ট স্বরূপে মাথার ওপরে এক মঞ্চ খাড়া করেছি। ঘরের মিসগভর্নমেন্টের মাঝখানেই হোম রুলের দৃষ্টান্ত। পলিটিক্সের একটা মূলনীতি এখানে প্রত্যক্ষ। মূলনীতিটা কি শুনি? সেটা হচ্ছে এই যে ঘরওয়ালা ঘরে বাস করে না সে যত বড় ক্ষমতাশালী হোক, তার শাসনের চেয়ে যে দরিদ্র বাসারে ঘরে থাকে তার যেমন তেমন ব্যবস্থাও ভালো। আজ লাবণ্যর পরে যোগমায়ের খুব রাগ হলো। অমিতকে তিনি যতই গভীর করে স্নেহ করছেন ততই মনে মনে তার মূর্তিটা খুব উঁচু করেই গড়ে তুলছেন। এত বৃদ্ধি, এত বুদ্ধি, এত পাশ, অথচ এমন সাদা মন। গুছিয়ে কথা বলবার কি অসামান্য শক্তি। আর যদি চেহারার কথা বলো, আমার চোখে তো লাবণ্য চেয়ে ওকে অনেক বেশি সুন্দর থাকে। লাবণ্যর কপাল ভালো। অমিত কোন গ্রহের চক্রান্তে ওকে এমন মুগ্ধ চোখে দেখেছে। সেই সোনার চাঁদ ছেলেকে লাবণ্য এত করে দুঃখ দিচ্ছে। খামোকা বলে বসলেন কিনা বিয়ে করবেন না। যেন কোন রাজরাজেশ্বরী ধনুক ভাঙা পণ। এত অহংকার সইবে কেন? পোড়া মুখে কি যে কেঁদে কেঁদে মরতে হবে। একবার যোগমায়া ভাবলেন অমিতকে গাড়িতে করে তুলে নিয়ে যাবেন তাদের বাড়িতে। তারপরে কি ভেবে বললেন, একটু বসো বাবা, আমি এখনই আসছি। বাড়ি গিয়েই চোখে পড়ল লাবণ্য তার ঘরের সোফায় হেলান দিয়ে পায়ের ওপর শাল মেলে গৌরকে মা বলে গল্পের বই পড়ছে। ওর এই আরামটা দেখে ওর মনে মনে রাগ আরো বেড়ে উঠল। বললেন, চলো একটু বেরিয়ে আসবে। সে বললে, কর্তামা, আজ বেরোতে ইচ্ছে করছে না। যোগমায়া ঠিক বুঝলেন না যে লাবণ্য নিজের কাছ থেকে ছুটে গিয়ে এই গল্পের মধ্যে আশ্রয় নিয়েছে। সমস্ত দুপুরবেলা খাবার পর থেকেই যার মনের মধ্যে একটা অস্থির অপেক্ষা ছিল কখন আসবে অমিত। কেবলই মন বলেছে এলো বুঝি। বাইরে দমকা হাওয়ার দৌড়াত্ম পাইন গাছগুলো থেকে থেকে ছটফট করে, আর দুর্দান্ত বৃষ্টিতে সদ্যজাত ঝর্ণাগুলো এমনই ব্যতিব্যস্ত যে যেন তাদের মেয়াদের সময়টার সঙ্গে ঊর্ধ্বশ্বাসে তাদের পাল্লা চলেছে। লাবণ্যর মধ্যে একটা ইচ্ছে আজ অশান্ত হয়ে উঠল। যাক, সব বাধা ভেঙে, সব দ্বিধা উড়ে অমিত দুই হাত আজ চেপে ধরে বলে উঠি,
জন্মে জন্মান্তরে আমি তোমার। আজ বলা সহজ, আজ সমস্ত আকাশ যে মরিয়া হয়ে উঠল, হু হু করে কি যে হেঁকে উঠছে তার ঠিক নেই। তারই ভাষায় আজ বন বনান্তর ভাষা পেয়েছে। বৃষ্টির ধারায় আবিষ্ট গিরিশৃঙ্গগুলো আকাশে কান পেতে দাঁড়িয়ে রইল। অমনি করে কেউ শুনতে আসুক লাবণ্যর কথা, অমনি মস্ত করে স্তব্ধ হয়ে, অমনি উদার মনোযোগে। কিন্তু প্রহরের পর প্রহর যায়, কেউ আসে না। ঠিক মনের কথাটি বলার লগ্ন যে উত্তীর্ণ হয়ে গেল। এরপরে যখন কেউ আসবে তখন কথা জুটবে না, তখন সংশয় আসবে মনে, তখন তাণ্ডব মূর্ত দেবতার মাভ্যরব আকাশে মিলিয়ে যাবে। বছরের পর বছর নীরবে চলে যায়। তার মধ্যে বাণী একদিন বিশেষ প্রহরে হঠাৎ মানুষের দ্বারে এসে আঘাত করে। সেই সময় দ্বার খোলবার চাবিটি যদি না পাওয়া গেল, তবে কোনোদিনই ঠিক কথাটি অকুণ্ঠিত স্বরে বলবার দৈব শক্তি আর জোটে না। যেদিন সেই বাণী আসে সেদিন সমস্ত পৃথিবীকে ডেকে খবর দিতে ইচ্ছে করে, শোনো তোমরা, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। এই কথাটি অপরিচিত সিন্ধু পারগামী পাখির মতো কত দিন থেকে, কত দূর থেকে আসছে। সেই কথাটির জন্যই আমার প্রাণে আমার ইষ্টদেবতা এতদিন অপেক্ষা করছিলেন। স্পর্শ করলেও আজ সেই কথাটি। আমার সমস্ত জীবন, আমার সমস্ত জগৎ সত্য হয়ে উঠল। বালিশের মধ্যে মুখ লুকিয়ে লাবণ্য আজ কাকে এমন করে বলতে লাগলো, সত্য, সত্য, এত সত্য আর কিছু নেই। সময় চলে গেল, অতিথি এলো না। অপেক্ষার গুরুভারে বুকের ভিতরটা টনটন করতে লাগলো। বারান্দায় বেরিয়ে গিয়ে লাবণ্য খানিকটা ভিজে এলো জলের ঝাপটায়। তারপরে একটা গভীর অবসাদে তার মনটাকে ঢেকে ফেললে। নিবিড় একটা নৈরাশ্য। মনে হলো ওর জীবনে যা জলবার তা একবার মাত্র ধূপ করে জ্বলে তারপরে নিবে গেল। সামনে কিছুই নেই। অমিতকে নিজের ভিতরকার সত্যের দোহাই দিয়ে সম্পূর্ণ করে স্বীকার করে নিতে ওর সাহস চলে গেল। এত কিছু আগেই ওর প্রবল যে একটা ভরসা জেগেছিল সেটা ক্লান্ত হয়ে পড়েছে। অনেকক্ষণ চুপ করে পড়ে থেকে অবশেষে টেবিল থেকে বইটা টেনে নিল। কিছু সময় গেল মন দিতে। তারপরে গল্পের ধারার মধ্যে প্রবেশ করে কখন নিজেকে ভুলে গেল তা জানতে পারেনি। এমন সময় যোগমায়া ডাকলেন বেড়াতে যেতে। ওর উৎসাহ হলো না। যোগমায়া একটা চৌকি টেনে লাবণ্যের সামনে বসলেন। দীপ্ত চোখ তার মুখে রেখে বললেন, সত্যি করে বলো দেখি লাবণ্য, তুমি কি অমিতকে ভালোবাসো? লাবণ্য তাড়াতাড়ি উঠে বসে বললে, এমন কথা কেন জিজ্ঞাসা করছো কর্তামা? যদি না বাসো ওকে স্পষ্ট করে বলো না কেন? নিষ্ঠুর তুমি। ওকে যদি না চাও তবে ওকে ধরে রাখো কেন? লাবণ্যর বুকের ভিতরটা ফুলে ফুলে উঠল। মুখ দিয়ে কথা বেরোলো না। এইমাত্র যে দশা ওর দেখে এলুম বুক ফেটে যায়। এমন ভিক্ষুকের মতো কার জন্য এখানে ও পড়ে আছে? ওর মতো ছেলে যাকে চায় সে যে কত বড় ভাগ্যবতী তা কি একটুকু বুঝতে পারো না? চেষ্টা করে রুদ্ধ কণ্ঠের বাধা কাটিয়ে লাবণ্য বলে উঠল, আমার ভালোবাসার কথা জিজ্ঞাসা করছো কর্তামা? আমি তো ভেবেই পাইনি আমার যে ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কেউ আছে। ভালোবাসে আমি যে মরতে পারি। এতদিন যা ছিল সব যে আমার লুপ্ত হয়ে গেছে। এখন থেকে আমার আর এক আরম্ভ। এই আরম্ভের শেষ নেই। আমার মধ্যে যে এ কত আশ্চর্য সে আমি কাউকে কেমন করে জানাবো? আর কেউ কি এমন করে জেনেছে? যোগমায়া অবাক হয়ে গেলেন। চিরদিন দেখে এসেছেন লাবণ্যের মধ্যে গভীর শান্তি। এত বড় দুঃসহ আবেগ কোথায় এতদিন লুকিয়েছিল? তাকে আস্তে আস্তে বললেন, মা লাবণ্য, নিজেকে চাপা দিয়ে রেখো না। অমিত অন্ধকারে তোমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সম্পূর্ণ করে তার কাছে তুমি আপনাকে জানাও। একটুকু ভয় করো না। যে আলো তোমার মধ্যে জ্বলেছে সে আলো যদি
তার কাছেও প্রকাশ পেত, তাহলে তার কোনো অভাব থাকতো না। চলো মা, এখনই চলো আমার সঙ্গে। দুজনে গেলেন অমিতর বাসায়। দ্বিতীয় সাধনা। তখন অমিত ভিজে চৌকির ওপরে এক ভাড়া খবরের কাগজ চাপিয়ে তার উপর বসেছে। টেবিলে এক দিস্তে ফুলস্ক্যাপ কাগজ নিয়ে তার চলছে লেখা। সেই সময় সে তার বিখ্যাত আত্মজীবনী শুরু করছিল। কারণ জিজ্ঞাসা করলে বলে, সেই সময় তার জীবনটা অকস্মাৎ তার নিজের কাছে দেখা দিয়েছিল নানা রঙে। বাদলের পরদিনকার সকালবেলায় শিলং পাহাড়ের মতো সেদিন নিজের অস্তিত্বের একটা মূল্য সে পেয়েছিল। সেই কথাটা প্রকাশ না করে সে থাকবে কি করে? অমিত বললে, মানুষের মৃত্যুর পর তার জীবনী লেখা হয়। তার কারণ একদিকে সংসারে সে মরে, আর একদিকে মানুষের মনে সে নিবিড় করে বেঁচে ওঠে। অমিতর ভাবখানা এই যে শিলংয়ে সে যখন ছিল তখন একদিকে সে মরেছিল, তার অতীতটা গিয়েছিল মরীচিকার মতো মিলিয়ে, তেমনি আর একদিকে সে উঠেছিল তীব্র করে বেঁচে। পিছনের অন্ধকারের ওপরে জলজল আলোর ছবি প্রকাশ পেয়েছে। এই প্রকাশের খবরটা রেখে যাওয়াই চাই, কেননা পৃথিবীতে খুব অল্প লোকের ভাগ্যে এটা ঘটতে পারে। তারা জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা পদচ্ছায়ার মধ্যেই কাটিয়ে যায়। যে বাঁদর গুহার মধ্যে বাসা করেছে তারই মতো। তখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়াটা গেছে থেমে, মেঘ এসেছে। অমিত চৌকি ছেড়ে উঠে দাঁড়িয়ে বললে, এ কি অন্যায় মাসিমা? কেন বাবা, কি করেছি? আমি যে একেবারে অপ্রস্তুত। শ্রীমতী লাবণ্য কি ভাববেন? শ্রীমতী লাবণ্যকে একটু ভাবতে দেওয়াই তো দরকার। যা জানবার সবটাই যে জানা ভালো। এটি শ্রীযুক্ত অমিতের এত আশঙ্কা কেন? শ্রীযুক্তের যা ঐশ্বর্য সেইটাই শ্রীমতীর কাছে জানাবার, আর শ্রীহীনের যা দৈন্য সেইটা জানবার জন্যই আছো তুমি আমার মাসিমা। এমন ভেদ বুদ্ধি কেন বাছা? নিজের গরজেই ঐশ্বর্য দিয়েই ঐশ্বর্য দাবি করতে হয়, আর অভাব দিয়ে যাই আশীর্বাদ। মানব সভ্যতার লাবণ্য দেবীরা জাগিয়েছেন ঐশ্বর্য, আর মাসিমারা এনেছেন আশীর্বাদ। দেবীকে আর মাসিমাকে একাধারে পাওয়া যেতে পারে অমিত, অভাব ঢাকবার দরকার হয় না। এর জবাব কবির ভাষায় দিতে হয়। গদ্যে যা বলি সেটা স্পষ্ট বোঝাবার জন্য ছন্দের ভাষ্য দরকার হয়ে পড়ে। ম্যাথু আর্নল্ড কাব্যকে বলেছেন ক্রিটিসিজম অফ লাইফ। আমি কথাটাকে সংশোধন করে বলতে চাই লাইফস কমেন্টারি ইন ভার্স। অতিথি বিশেষকে আগে থাকতে জানিয়ে রাখি, যেটা পড়তে যাচ্ছি সে লেখাটা কোনো কবি সম্রাটের নয়। পূর্ণ পানে চাবার যাহা, রিক্ত হাতে চাসনি তারে, সিক্ত চোখে যাসনি দাঁড়ি। ভেবে দেখবেন ভালোবাসাই হচ্ছে পূর্ণতা। তার যা আকাঙ্ক্ষা সে তো দরিদ্রের কাঙালপনা নয়। দেবতা যখন তার ভক্তকে ভালোবাসেন তখনই আসেন ভক্তের দ্বারে ভিক্ষা চাইতে। রত্নমালা আনবি যবে, মাল্য বদল তখন হবে। পাতবি কি তোর দেবীর আসন, শূন্য ধুলায় পথের ধারে।
সেই জন্যই তো সম্প্রতিকে দেবীকে একটু হিসেব করে ঘরে ঢুকতে বলেছিল। পাতবার কিছুই নেই তো, পাতব কি এই ভিজে খবরের কাগজগুলো? আজকাল সম্পাদকে কালির ডাককে সবচেয়ে ভয় করি। কবি বলছেন, ডাকবার মানুষকে ডাকি যখন জীবনের পেয়ালা উছলে পড়ে, তাকে তৃষ্ণার শরিক হতে ডাকিনি। পুষ্প উদার চৈত্র বনে, বক্ষে ধরিস নিত্য ধ্বনি, লক্ষ্য শিখায় জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে। মাসিদের কোলে জীবনের আরম্ভেই মানুষের প্রথম তপস্যা দারিদ্র্য। নগ্ন সন্ন্যাসীর স্নেহ সাধনা এই কুটিরে তারই কঠোর আয়োজন। আমি তো ঠিক করে রেখেছি, এই কুটিরের নাম দেব মাস্তুত বাংলা। বাবা জীবনের দ্বিতীয় তপস্যা ঐশ্বর্যে, দেবীকে বাঁ পাশে নিয়ে প্রেম সাধনা। এই কুটিরেও তোমার সে সাধনা ভিজে কাগজে চাপা পড়বে না। বর পাইনি বলে নিজেকে ভোলাচ্ছ, মনে মনে নিশ্চয়ই জানো পেয়েছ। এই বলে লাবণ্যকে অমিতর পাশে দাঁড় করিয়ে তার ডান হাত অমিতর ডান হাতের ওপর রাখলেন। লাবণ্যর গলা থেকে সোনার হাড়গাছি খুলে তাই দিয়ে দুজনের হাত বেঁধে বললেন, তোমাদের মিলন অক্ষয় হোক। অমিত লাবণ্য দুজনে মিলে যোগমায়ার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। তিনি বললেন, তোমরা একটু বসো, আমি বাগান থেকে কিছু ফুল নিয়ে আসি গে। বলে গাড়ি করে ফুল আনতে গেলেন। অনেকক্ষণ দুজনে খাটিয়াটার ওপরে পাশাপাশি চুপ করে বসে রইল। একসময় অমিতর মুখের দিকে মুখ তুলে লাবণ্য মৃদুস্বরে বললে, আজ তুমি সমস্ত দিন গেলে না কেন? অমিত উত্তর দিলে, কারণটা এত বেশি তুচ্ছ যে আজকের দিনে সে কথাটা মুখে আনতে সাহসের দরকার। ইতিহাসের কোনোখানে লেখে না যে হাতের কাছে বর্ষাতি ছিল না বলে বাদলার দিনে প্রেমিক তার পিয়ার কাছে যাওয়া মুলতবি রেখেছে। বরঞ্চ লেখা আছে সাঁতার দিয়ে অগাধ জল পার হওয়ার কথা, কিন্তু সেটা অন্তরের ইতিহাস। সেখানকার সমুদ্রে আমিও কি সাঁতার কাটছি না ভাবছ? সে অকুল কোনো কালে কি পার হব? For we are bound where mariner has not yet dared to go, and we will risk the ship, ourselves and all. আমরা যাব যেখানে কোনো যাইনি নেই সাহস করি। ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই, ডুবুক তোরই। বন্যা, আমার জন্য আজ তুমি অপেক্ষা করেছিলে? হ্যাঁ মিতা, বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনেছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তার ঠিক নেই। শেষকালে তো এসে পৌঁছালে আমার জীবনে। বন্যা, আমার জীবনের মাঝখানটিতে ছিল এতকাল তোমাকে না জানার একটা প্রকাণ্ড কালো গর্ত। ওইখানটা ছিল সবচেয়ে কুশ্রী, আজ সেটা কানা চাপিয়ে ভরে উঠল। তারই উপরে আলো ঝলমল করে সমস্ত আকাশের ছায়া পড়ে আজ সেখানটাই হয়েছে সবচেয়ে সুন্দর। এই যে আমি ক্রমাগতই কথা কয়ে যাচ্ছি, এ হচ্ছে ওই পরিপূর্ণ প্রাণ সরোবরের তরঙ্গধ্বনি। একে থামায় কে? মিতা, তুমি আজ সমস্ত দিন কি করছিলে? মনের মাঝখানটাতে তুমি ছিলে একেবারে নিস্তব্ধ। তোমাকে কিছু বলতে যাচ্ছিলাম, কোথায় সেই কথা? আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর আমি কেবলই বলছি, কথা দাও, কথা দাও। Oh, what is this mysterious and uncapturable bliss that I have known, yet seems to be
simple as breath and easy as a smile and older than the earth. একই রহস্য, একই আনন্দ রাশি, জেনেছি তাহারে, পাইনি তবুও পেয়ে, তবু সে সহজে প্রাণে উঠে নিঃশ্বাসী, তবু সে সরল যেন রে সরল হাসি, পুরানো সে যেন এই ধরনের চেয়ে। বসে বসে ওই করি, পরের কথাকে নিজের কথা করে তুলি। সুর দিতে পারতুম যদি, তবে সুর লাগিয়ে বিদ্যাপতির বর্ষার গানটাকে সম্পূর্ণ আত্মসাৎ করতুম। বিদ্যাপতি কহে, কইছে গঙ্গাইবি হরিবিনে দিন রাতিয়া, যাকে না হলে চলে না তাকে না পেয়ে কি করে দিনের পর দিন কাটাবে। ঠিক এই কথাটার সুর পাই কোথায়? উপরে চেয়ে কখনো বলি কথা দাও, কখনো বলি সুর দাও। কথা নিয়ে সুর নিয়ে দেবতা নেমেও আসেন, কিন্তু পথের মধ্যে মানুষ ভুল করেন, খামোকা আর কাউকে দিয়ে বসেন, হয়তোবা তোমাদের ওই রবি ঠাকুরকে। লাবণ্য হেসে বললে, রবি ঠাকুরকে যারা ভালোবাসে তারাও তোমার মতো এত বার করে তাকে স্মরণ করে না। বন্যা, আজ আমি বড় বেশি বকছি না? আমার মধ্যে বকুনের মনসুন নেবেছে। ওয়েদার রিপোর্ট যদি রাখো তো দেখবে একদিনে কত ইঞ্চি পাগলামি তার ঠিকানা নেই। কলকাতায় যদি থাকতুম, তোমাকে নিয়ে টায়ার ফাটাতে ফাটাতে মোটরে করে একেবারে মোরাদ্দাবাদে দিতুম দৌড়। যদি জিজ্ঞাসা করতে মোরাদ্দাবাদে কেন, তার কোনোই কারণ দেখতে বা দেখাতে পারতুম না। বান যখন আসে তখন সে বকে, ছোটে, সময়টাকে হাসতে হাসতে ফেনার মতো ভাসিয়ে নিয়ে যায়। এমন সময় ডালিতে ভরে যোগমায়া সূর্যমুখী ফুল আনলেন। বললেন, মা লাবণ্য, এই ফুল দিয়ে আজ তুমি ওকে প্রণাম করো। এটা আর কিছু নয়, একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাণের ভিতরকার জিনিসকে বাইরে শরীর দেবার মেয়েরই চেষ্টা, দেহকে বানিয়ে তোলবার আকাঙ্ক্ষা ওদের রক্তে মাংসে। আজ কোনো এক সময়ে অমিত লাবণ্যকে কানে কানে বললে, বন্যা, একটি আংটি তোমাকে পরাতে চাই। লাবণ্য বললে, কি দরকার মিতা? তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছ, সে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারিনি। কবিরা প্রিয়ার মুখ নিয়ে যত কথা কয়েছে, কিন্তু হাতের মধ্যে প্রাণের কত ইশারা, ভালোবাসার যত কিছু আদর, যত কিছু সেবা, হৃদয়ের যত দরদ, যত অনির্বাচনীয় ভাষা, সব যে ওই হাতে। আংটি তোমার আঙুলটিকে জড়িয়ে থাকবে আমার মুখের ছোট্ট একটি কথার মতো। সে কথাটি শুধু এই পেয়েছি, আমার এই কথাটি সোনার ভাষায়, মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না। লাবণ্য বললে, আচ্ছা তাই থাক, কলকাতা থেকে আনতে দেব। বলো কোন পাথর তুমি ভালোবাসো? আমি কোনো পাথর চাইনি, একটি মাত্র মুক্ত থাকলেই হবে। আচ্ছা সেই ভালো, আমিও মুক্ত ভালোবাসি। 11 মিলন তত্ত্ব। ঠিক হয়ে গেল আগামী অঘ্রাণ মাসে এদের বিয়ে। যোগমায়া কলকাতায় গিয়ে সমস্ত আয়োজন করবেন। লাবণ্য অমিতকে বললে, তোমার কলকাতায় ফেরবার দিন অনেককাল হলো পেরিয়ে গেছে। অনিশ্চিতের মধ্যে বাধা পড়ে তোমার দিন কেটে যাচ্ছিল, এখন ছুটি। নিঃসংশয়ে চলে যাও, বিয়ের আগে আমাদের আর দেখা হবে না। এমন কড়া শাসন কেন? সেদিন যে সহজ আনন্দের কথা বলেছিল, তাকে সহজ রাখবার জন্য। এটা একেবারে গভীর জ্ঞানের কথা। সেদিন তোমাকে কবি বলে সন্দেহ করেছিল,
আজ সন্দেহ করছি ফিরোজাপার বলে। চমৎকার বলেছ। সহজকে সহজ রাখতে হলে শক্ত হতে হয়। ছন্দকে সহজ করতে চাও তো জ্যোতিকে ঠিক জায়গায় কষে আঁটতে হবে। লোভ বেশি, তাই জীবনের কাব্যে কোথাও জ্যোতি দিতে মন সরে না। ছন্দ ভেঙে গিয়ে জীবনটা হয় গতিহীন বন্ধন। আচ্ছা, কালই চলে যাব একেবারে হঠাৎ এই ভরা দিনগুলোর মাঝখানে। মনে হবে যেন মেঘনাথ বধ কাব্যে সেই চমকে থেমে যাওয়া লাইনটা, চলি যবে গেলা ঝুমুপুরে অকালে। শিলং থেকে আমিই না হয় চললুম, কিন্তু পাঁজি থেকে আঘ্রাণ মাস তো ফস করে পালাবে না। কলকাতায় গিয়ে কি করব জানো? কি করবে? মাসিমা যতক্ষণ করবেন বিয়ের দিনের ব্যবস্থা, ততক্ষণ আমাকে করতে হবে তার পরের দিনগুলোর আয়োজন। লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট। প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই। মনে আছে বন্যা, রঘুবংশে অজ মহারাজা ইন্দুমতির কি বর্ণনা করেছিলেন? লাবণ্য বললে, প্রিয় শিষ্যা ললিতে কলাবিধৌ। অমিত বললে, সেই ললিত কলাবিধিটা দাম্পত্যেরই। অধিকাংশ বর্বর বিয়েটাকেই মনে করে মিলন। সেই জন্য তারপর থেকে মিলনটাকে অত অবহেলা। মিলনের আর্ট তোমার মনে কিরকম আছে বুঝিয়ে দাও। যদি আমাকে শিষ্যা করতে চাও, আজই তার প্রথম পাঠ শুরু হোক। আচ্ছা তবে শোনো, ইচ্ছাকৃত বাধা দিয়েই কবি ছন্দের সৃষ্টি করে। মিলনকেও সুন্দর করতে হয় ইচ্ছাকৃত বাধায়। চাইলেই পাওয়া যায় দামি জিনিসকে এত সস্তা করা নিজেকেই ঠকানো। কেননা শক্ত করে দাম দেওয়ার আনন্দটা বড় কম নয়। দামের হিসাবটা শুনি রোশো। তার আগে আমার মনে যে ছবিটা আছে বলি। গঙ্গার ধার, বাগানটা ডায়মন্ড হারবারের ওই দিকটাতে। ছোট একটি স্টিম লঞ্চ করে ঘন্টা দুয়েকের মধ্যে কলকাতায় যাতায়াত করা যায়। আবার কলকাতায় কি দরকার পড়ল? এখন কোনো দরকার নেই, সে কথা জানো। যাই বটে, বার লাইব্রেরিতে ব্যবসা করি নে, দাবা খেলি। অ্যাটর্নিরা বুঝে নিয়েছে কাজে খরচ নেই, তাই মন নেই। কোনো আপিসের মকদ্দমা হলে তার ব্রিফ আমাকে দেয়, তার বেশি আর কিছুই দেয় না। কিন্তু বিয়ের পরেই দেখিয়ে দেব কাজ কাকে বলে। জীবিকার দরকারে নয়, জীবনের দরকারে। আমের মাঝখানটাতে থেকে আটি, সেটা মিষ্টিও নয়, নরমও নয়, খাদ্যও নয়, কিন্তু ওই শক্তটাই সমস্ত আমের আশ্রয়। ওইটাতে সে আকার পায়। কলকাতার পাথরে আটিটাকে কিসের জন্য দরকার বুঝেছ তো? মধুরের মাঝখানে একটা কঠিনকে রাখবার জন্যে। বুঝেছি। তাহলে দরকার তো আমারও আছে। আমাকেও কলকাতা যেতে হবে 10-5টা। দোষ কি? কিন্তু পাড়া বেড়াতে নয়, কাজ করতে। কিসের কাজ বলো? বিনা মাইনে? না না, বিনা মাইনের কাজ কাজও নয়, ছুটিও নয়। 12 আনা ফাঁকি। ইচ্ছে করলেই তুমি মেয়ে কলেজে প্রফেসরি নিতে পারবে। আচ্ছা, ইচ্ছে করব। তারপর? স্পষ্ট দেখতে পাচ্ছি গঙ্গার ধার, বাড়ির নিচেতলা থেকে উঠেছে ঝুড়ি নামা অতি পুরনো বটগাছ। ধনপতি যখন গঙ্গা বেয়ে সিংহলে যাচ্ছিল, তখন হয়তো ওই বটগাছে নৌকা বেঁধে গাছতলায় রান্না ছড়িয়েছিল। ওরই দক্ষিণ ধারে ছ্যাতলা পড়া বাঁধানো ঘাট, অনেকখানি ফাটল ধরা, কিছু কিছু বসে যাওয়া। সেই ঘাটে সবুজে সাদায় রং করা আমাদের ছিপছিপে নৌকোখানি, তারই নীল নিশানে সাদা অক্ষরে নাম লেখা। কি নাম বলে দাও তুমি? বলবো? মিতালি। ঠিক নামটি হয়েছে, মিতালি। আজ ভেবেছিলাম সাগরী। মনে একটু গর্বও হয়েছিল, কিন্তু তোমার কাছে হার মানতে হলো। বাগানের মাঝখানে দিয়ে সরু একটি খাঁড়ি চলে গেছে গঙ্গার হৃৎস্পন্দন বয়ে। তার ওপারে তোমার বাড়ি, এপারে আমার। রোজই কি সাঁতার দিয়ে পার হবে? আর জানলায় আমার আলো জ্বালিয়ে রাখবো? দেব সাঁতার মনে মনে একটা কাঠের সাঁকোর ওপর দিয়ে। তোমার বাড়িটির নাম মানসী। আমার বাড়িটি একটা
নাম দিতে হবে তোমাকে। দীপক। ঠিক নামটি হয়েছে। নামের উপযুক্ত একটি দ্বীপ আমার বাড়ির চূড়োয় বসিয়ে দেব। মিলনের সন্ধ্যাবেলায় তাতে জ্বলবে লাল আলো, আর বিচ্ছেদের রাতে নীল। কলকাতা থেকে ফিরে এসে রোজ তোমার কাছ থেকে একটি চিঠি আশা করব। এমন হওয়া চাই সে চিঠি পেতেও পারি, না পেতেও পারি। সন্ধে 8টার মধ্যে যদি না পাই, তবে হতবিধিকে অভিসম্পাদ দিয়ে বার্ট্রান্ড রাসেলের লজিক পড়বার চেষ্টা করব। আমাদের নিয়ম হচ্ছে অনাহত তোমার বাড়িতে কোনো মতেই যেতে পারবো না। আর তোমার বাড়িতে আমি? ঠিক এক নিয়ম হলেই ভালো হয়, কিন্তু মাঝে মাঝে নিয়মের ব্যতিক্রম হলে সেটা অসহ্য হবে না। নিয়মের ব্যতিক্রমটাই যদি নিয়ম না হয়ে ওঠে, তাহলে তোমার বাড়িটার দশা কি হবে ভেবে দেখো। বরঞ্চ আমি বোরকা পড়ে যাব। তা হোক, কিন্তু আমার নিমন্ত্রণ চিঠি চাই। সেই চিঠিতে আর কিছু থাকবার দরকার নেই, কেবল কোনো একটা কবিতা থেকে 2-4টি লাইন মাত্র। আর আমার নিমন্ত্রণ বুঝি বন্ধ? আমি এক ঘরে, তোমার নিমন্ত্রণ মাসে একদিন, পূর্ণিমার রাতে 14টা তিথির খণ্ডতা যেদিন চরম পূর্ণ হয়ে উঠবে। এইবার তোমার প্রিয় শিষ্যাকে একটি চিঠির নমুনা দাও। আচ্ছা বেশ। পকেট থেকে একটা নোট বই বের করে তার পাতা ছিঁড়ে লিখলে, ব্লো জেন্টলি ওভার মাই গার্ডেন, wind of the southern sea. In the hour my love cometh and calleth me, চুমিয়া যেও তুমি আমার বনভূমি, দক্ষিণ সাগরের সমীরণ। যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ। লাবণ্য কাগজখানা ফিরিয়ে দিলে না। অমিত বললে, এবারে তোমার চিঠি নমুনা দাও, দেখি তোমার শিক্ষা কত দূর এগোলো। লাবণ্য একটা টুকরো কাগজ নিয়ে লিখতে যাচ্ছিল। অমিত বললে, না, আমার এই নোট বইয়ে লেখো। লাবণ্য লিখে দিলে, মিতা, তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, তমসি মম ভবজল ধীরতম। অমিত বইটা পকেটে পুরে বললে, আশ্চর্য, এই আমি লিখেছি মেয়ের মুখের কথা, তুমি লিখেছ পুরুষের। অসঙ্গত হয়নি। শিমুল কাঠি হোক আর বকুল কাঠি হোক, যখন জ্বলে তখন আগুনের চেহারাটা একই। লাবণ্য বললে, নিমন্ত্রণ তো করা গেল, তারপরে? অমিত বললে, সন্ধ্যা ধারা উঠেছে, জোয়ার এসেছে গঙ্গায়, হাওয়া উঠল ঝিরঝির করে, ঝাউ গাছগুলোর সার বেয়ে, বুড়ো বট গাছটার শিকড়ে শিকড়ে উঠল স্রোতের ছলছলানি। তোমার বাড়ির পিছনে পদ্মদিঘি, সেইখানে খিড়খির নির্জন ঘাটে গা ধুয়ে চুল বেঁধেছ। তোমার এক এক দিন এক এক রঙের কাপড়। ভাবতে ভাবতে যাব আজকে সন্ধ্যাবেলার রংটা কি। মিলনের জায়গারও ঠিক নেই। কোনোদিন শান বাঁধানো চাঁপাতলায়, কোনোদিন বাড়ির ছাতে, কোনোদিন গঙ্গার ধারের চাতালে। আমি গঙ্গায় স্নান সেরে সাদা মলমলে ধুতি আর চাদর পরব, পায়ে থাকবে হাতির দাঁতের কাজ করা খড়ম। গিয়ে দেখব গালচে বিছিয়ে বসেছ, সামনের উপর রেখাবিতে মোটা গড়ে মালা, চন্দনের বাটিতে চন্দন, এক কোণে জ্বলছে ধূপ। পুজোর সময় অন্তত 2 মাসের জন্য দুজনে বেড়াতে বেরোবো, কিন্তু দুজনে 2 জায়গায়। তুমি যদি যাও পর্বতে, আমি যাব সমুদ্রে। এই তো আমার দাম্পত্য দৈরাজ্যের নিয়মাবলী তোমার কাছে দাখিল করা গেল। এখন তোমার মত কি? মেনে নিতে রাজি আছি। মেনে নেওয়া আর মনে নেওয়া, এই দুয়ে যে তফাৎ আছে বন্যা। তোমার যাতে প্রয়োজন, আমার তাতে প্রয়োজন নাও যদি থাকে, তবু আপত্তি করব না। প্রয়োজন নেই তোমার? না, নেই। তুমি আমার যতই কাছে থাকো,
তবু আমার থেকে তুমি অনেক দূরে। কোনো নিয়ম দিয়ে সেই দূরত্বটুকু বজায় রাখা আমার পক্ষে বাহুল্য। কিন্তু আমি জানি আমার মধ্যে এমন কিছুই নেই যা তোমার কাছের দৃষ্টিকে বিনা লজ্জায় সইতে পারবে। সেই জন্য দাম্পত্য দুই পারে তুই মহল করে দেওয়া আমার পক্ষে নিরাপদ। অমিত চৌকি থেকে উঠে দাঁড়িয়ে বললে, তোমার কাছে আমি হার মানতে পারবো না বন্যা। যাকে আমার বাগানটা, কলকাতার বাইরে এক পা নড়ব না। নিরঞ্জনদের আপিসে উপরের তলায় ৭৫ টাকা দিয়ে একটা ঘর ভাড়া নেব। সেইখানে থাকবে তুমি আর থাকবো আমি। চিদাকাশে কাছে দূরে ভেদ নেই। ৩.৫ হাত চওড়া বিছানায় বাঁ পাশে তোমার মহল মানুষই, ডান পাশে আমার মহল দীপক। ঘরের পূব দেওয়ালে একখানা আয়নাওয়ালা দেরাজ, তাতেই তোমারও মুখ দেখা আর আমারও। পশ্চিম দিকে থাকবে বইয়ের আলমারি, পিঠ দিয়ে সেটা রোদ্দুর ঠেকাবে। আর সামনের দিকে সেটাতে থাকবে দুটি পাঠকের একটিমাত্র সার্কুলেটিং লাইব্রেরি। ঘরের উত্তর দিকটাতে একখানি সোফা, তারই বাঁ পাশে একটু জায়গা খালি রেখে আমি বসবো। এক প্রান্তে তোমার কাপড়ের আনলার আড়ালে তুমি দাঁড়াবে। ২ হাত তফাতে নিমন্ত্রণের চিঠিখানা উপর দিকে তুলে ধরবো কম্পিত হস্তে। তাতে লেখা থাকবে, ছাদের ওপরে বইও নীরবে, ওগো দক্ষিণ হাওয়া, প্রেয়সীর সাথে যে নিমেষে হবে চারি চক্ষুতে চাওয়া। এটা কি খারাপ শোনাচ্ছি বন্যা? কিচ্ছু না মিতা, কিন্তু এটা সংগ্রহ হলো কোথা থেকে? আমার বন্ধু নীলমাধবের খাতা থেকে। তার ভাবি বধূ তখন অনিশ্চিত ছিল, তাকে উদ্দেশ্য করে ওই ইংরেজি কবিতাটাকে কলকাতারই ছাঁচে ঢালাই করেছিল। আমিও সঙ্গে যোগ দিয়েছিলাম। ইকোনমিক্সে MA পাশ করে ১৫,০০০ টাকা নগদ পণ আর ৮০ ভরি গয়না সমেত নববধূকে লোকটা ঘরে আনলে। ৪ চক্ষে চাওয়াও হলো, দক্ষিণে বাতাসও বয়, কিন্তু ওই কবিতাটাকে আর ব্যবহার করতে পারলে না। এখন তার ওপর শরিককে কাব্যটির সর্বসত্ব সমর্পণ করতে বাধবে না। তোমারও ছাতে দক্ষিণে বাতাস বইবে, কিন্তু তোমার নববধূ কি চিরদিনই নববধূ থাকবে? টেবিলে প্রবল চাপড় দিতে দিতে ঐচ্যস্বরে অমিত বললে, থাকবে থাকবে থাকবে। যোগমায়া পাশের ঘর থেকে তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করলেন, কে থাকবে অমিত? আমার টেবিলটা বোধ হয় আর থাকবে না। জগতে যা কিছু টেকসই সবই থাকবে। সংসারে নববধূ দুর্লভ, কিন্তু লাখের মধ্যে একটি যদি দৈবাৎ পাওয়া যায়, সে চিরদিনই থাকবে নববধূ। একটা দৃষ্টান্ত দেখাও দেখি। একদিন সময় আসবে, দেখাবো। বোধ হচ্ছে তার কিছু দেরি আছে। ততক্ষণ খেতে চলো। ১২ শেষ সন্ধ্যা। আহার শেষ হলে অমিত বললে, কাল কলকাতায় যাচ্ছি মাসিমা। আমার আত্মীয় স্বজন সবাই সন্দেহ করছে আমি খাসিয়া হয়ে গেছি। আত্মীয় স্বজনেরা কি জানে? কথায় কথায় তোমার এত বদল সম্ভব? খুব জানে, নইলে আত্মীয় স্বজন কিসের? তাই বলে কথায় কথায় নয়, আর খাসিয়া হওয়া নয়। যে বদল আজ আমার হলো, এ কি জাত বদল? এই যে যুগ বদল, তার মাঝখানে একটা কল্পনান্ত প্রজাপতি জেগে উঠেছেন আমার মধ্যে এক নতুন সৃষ্টিতে। মাসিমা, অনুমতি দাও, লাবণ্যকে নিয়ে আজ একবার বেরিয়ে আসি। যাবার আগে শিলং পাহাড়কে আমাদের যুগল প্রণাম জানিয়ে যেতে চাই। যোগমায়া সম্মতি দিলেন। কিছু দূরে যেতে যেতে দুজনে হাত মিলে গেল। ওরা কাছে কাছে এলো ঘেঁষে। নির্জন পথের ধারে নিচের দিকে চলেছে ঘন বন। সেই বনের একটা জায়গায় পড়েছে ফাঁক। আকাশ সেখানে পাহাড়ের নজরবন্দি থেকে একটুখানি ছুটি পেয়েছে। তারা অঞ্জলি ভরিয়ে নিয়েছে অস্ত সূর্যের শেষ আভায়। সেইখানে পশ্চিমের দিকে মুখ করে দুজনে দাঁড়ালো। অমিত লাবণ্যর মাথা বুকে টেনে নিয়ে তার মুখটি ওপরে তুলে ধরলে। লাবণ্যর চোখ অর্ধেক বোঝা, কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আকাশে সোনার রঙের উপর চুনি গলানো, পান্না গলানো আলোর আভাসগুলি মিলিয়ে মিলিয়ে যাচ্ছে। মাঝে মাঝে পাতলা মেঘের ফাঁকে ফাঁকে সুগভীর নির্মল নীল মনে হয় তার ভিতর দিয়ে। যেখানে দেহ নেই, শুধু আনন্দ আছে, সেই অমর্ত্য জগতের অব্যক্ত ধ্বনি আছে।
ধীরে ধীরে অন্ধকার হলো ঘন। সেই খোলা আকাশটুকু রাত্রিবেলায় ফুলের মতো নানা রঙের পাপড়িগুলি বন্ধ করে দিলে। অমিতর বুকের কাছ থেকে লাবণ্য মৃদুস্বরে বললে, চলো এবার। কেমন তার মনে হলো এইখানে শেষ করা ভালো। অমিল সেটা বুঝলে, কিছু বললে না। লাবণ্যর মুখ বুকের ওপর একবার চেপে ধরে ফেরবার পথে খুব ধীরে ধীরে চলল। বললে, কাল সকালেই আমাকে ছাড়তে হবে, তার আগে আর দেখা করতে আসবো না। কেন আসবে না? আজ ঠিক জায়গায় আমাদের শিলং পাহাড়ের অধ্যায়টি এসে থামল। ইতি প্রমত্ত। স্বর্গ আমাদের শয়ে বয়ে স্বর্গ। লাবণ্য কিছু বললে না। অমিতর হাত ধরে চলল। বুকের ভিতর আনন্দ, আর তারই সঙ্গে সঙ্গে একটা কান্না স্তব্ধ হয়ে আছে। মনে হলো জীবনে কোনোদিন এমন নিবিড় করে অভাবনীয়কে এত কাছে পাওয়া যাবে না। পরমক্ষণে শুভদৃষ্টি হলো। এরপরে আর কি বাসর ঘর আছে? রইল কেবল মিলন আর বিদায় একত্র মিশিয়ে একটি শেষ প্রণাম। ভারী হচ্ছে চোখ। ইচ্ছে করতে লাগলো অমিতকে এখনই প্রণামটি করে বলে, তুমি আমাকে ধন্য করেছ, কিন্তু সে আর হলো না। বাসার কাছাকাছি আসতেই অমিত বললে, বন্যা, আজ তোমার শেষ কথাটি একটি কবিতায় বলো, তাহলে সেটা মনে করে নিয়ে যাওয়া সহজ হবে। তোমার নিজের যা মনে আছে এমন একটা কিছু আমাকে শুনিয়ে দাও। লাবণ্য একটুখানি ভেবে আবৃত্তি করলে, তোমারে দিনই সুখ মুক্তির নৈবেদ্য কেন রাখি, রজনী শুভ্র অবসানে কিছু আর নাই বাকি। নাইকো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দিন কান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফিরে দেখা, শুধু সেই মুক্তির ডালিখানি। ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি। বন্যা, বড় অন্যায় করলে। আজকের দিনে তোমার মুখে বলবার কথা এই নয়, কিছুতেই নয়। কেন এটা তোমার মনে এলো? তোমার এই কবিতা এখনই ফিরিয়ে নাও। ভয় কি সে মিতা? এই আগুনে পোড়া প্রেম এই সুখের দাবি করে না। এ নিজে মুক্ত বলেই মুক্তি দেয়। এর পিছনে ক্লান্তি আসে না, ম্লানতা আসে না। এর যে আর কিছু কি দেবার আছে? কিন্তু আমি জানতে চাই, এই কবিতা তুমি পেলে কোথায়? রবি ঠাকুরের? তার তো কোনো বই এটা দেখিনি, বইয়ে বেরোয়নি, তবে পেলে কি করে? একটি ছেলে ছিল, সে আমার বাবাকে গুরু বলে ভক্তি করত। বাবা দিয়েছিলেন তাকে তার জ্ঞানের খাদ্য। এদিকে তার হৃদয়টিও ছিল তাপস। সময় পেলেই সে যেত রবি ঠাকুরের কাছে, তার খাতা থেকে মুষ্টি ভিক্ষা করে আনত আর নিয়ে এসে তোমার পায়ে দিত। সে সাহস তার ছিল না। কোথাও রেখে দিত, যদি আমার দৃষ্টিতে পড়ে, যদি আমি তুলে নিই। তাকে দয়া করেছ? করবার অবকাশ হলো না। মনে মনে প্রার্থনা করি ঈশ্বর যেন তাকে দয়া করেন। সে কবিতাটি তুমি আজ পড়লে? বেশ বুঝতে পারছি, এটা সেই হতভাগারই মনের কথা। হ্যাঁ, তারই কথা বই কি। তবে তোমার কেন আজ ওটা মনে পড়ল? কেমন করে বলবো? ওই কবিতাটির সঙ্গে আর এক টুকরো কবিতা ছিল, সেটাও আজ আমার কেন মনে পড়ছে ঠিক বলতে পারিনি।
সুন্দর তুমি চক্ষু ভরিয়া এনেছ অশ্রু জল, এনেছ তোমার বক্ষে ধরিয়া দুঃসহ হুমানল। দুঃখ যে তার উজ্জ্বল হয়ে ওঠে, মুগ্ধ প্রাণের আবেশ বন্ধ টুটে, এ তাপে শশিয়া ওঠে বিকশিয়া। বিচ্ছেদ শতদল। অমিত লাবণ্যর হাত চেপে ধরে বললে, বন্যা, সে ছেলেটা আজ আমাদের মাঝখানে কেন এসে পড়ল? ঈর্ষা করতে আমি ঘৃণা করি, এ আমার ঈর্ষা নয়, কিন্তু কেমন একটা ভয় আসছে মনে। বলো, তার দেওয়া এই কবিতাগুলো আজই কেন তোমার এমন করে মনে পড়ে গেল? একদিন সে যখন আমাদের বাড়ি থেকে বিদায় নিলে চলে গেল, তারপরে যেখানে বসে সে লিখত, সেই ডেস্কে এই কবিতা দুটি পেয়েছি। এর সঙ্গে রবি ঠাকুরের আরো অনেক অপ্রকাশিত কবিতা, প্রায় এক খাতা ভরা। আজ তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, হয়তো সেই জন্যই বিদায়ের কবিতা মনে হলো। সে বিদায় আর এই বিদায় কি একই? কেমন করে বলবো, কিন্তু এই তর্কের তো কোনো দরকার নেই। যে কবিতা আমার ভালো লেগেছে তাই তোমাকে শুনিয়েছি, হয়তো এছাড়া আর কোনো কারণের মধ্যে নেই। বন্যা, রবি ঠাকুরের লেখা যতক্ষণ না লোকে একেবারে ভুলে যাবে ততক্ষণ ওর ভালো লেখা সত্য করে ফুটে উঠবে না। সেই জন্য কবিতা আমি ব্যবহারই করিনি। দলের লোকের ভালো লাগাটা কুয়াশার মতো, যা আকাশের ওপর ভিজে হাত লাগিয়ে তার আলোটাকে ময়লা করে ফেলে। দেখো মিতা, মেয়েদের ভালো লাগা তার আদরের জিনিসকে আপন অন্তর্মহলে একলা নিজেরই করে রাখে, ভিড়ের লোকের কোনো খবরই রাখে না। সে যত দাম দিতে পারে সব দিয়ে ফেলে। অন্য 5 জনের সঙ্গে মিলিয়ে বাজার যাচাই করতে তার মন নেই। তাহলে আমারও আশা আছে বন্যা, আমার বাজার দরের ছোট্ট একটা ছাপ লুকিয়ে ফেলে তোমার আপন দরের মস্ত একটা মার্কা নিয়ে বুক ফুলিয়ে বেড়াবো। আমাদের বাড়ি কাছে এসে পড়ল মিতা, এবার তোমার মুখে তোমার পথ শেষের কবিতাটা শুনে নি। রাগ করো না বন্যা, আমি কিন্তু রবি ঠাকুরের কবিতা আওড়াতে পারবো না। রাগ করবো কেন? আমি একটি লেখককে আবিষ্কার করেছি, তার স্টাইল, তার কথা তোমার কাছে বরাবরই শুনতে পাই। কলকাতায় লিখে দিয়েছি তার বই পাঠিয়ে দেবার জন্য। সর্বনাশ, তার বই? সে লোকটার অন্য অনেক দোষ আছে, কিন্তু কখনো বই ছাপতে দেয় না। তার পরিচয় আমার কাছ থেকেই তোমাকে ক্রমে ক্রমে পেতে হবে, নইলে হয়তো। ভয় করো না মিতা, তুমি তাকে যেভাবে বোঝো আমিও তাকে সেভাবেই বুঝে নেব, এমন ভরসা আমার আছে। আমারই জিত থাকবে। কেন? আমার ভালো লাগায় যা পাই সেও আমার, আর তোমার ভালো লাগায় যা পাবো সেও আমার হবে। আমার নেবার অঞ্জলি হবে দুজনের মনকে মিলিয়ে। কলকাতায় তোমার ছোট ঘরের বইয়ের আলমারিতে এক সেলফি 2 কবির কবিতা ধরাতে পারবো। এখন তোমার কবিতাটি বলো। আর বলতে ইচ্ছে করছে না, মাঝখানে বড্ড কতগুলো তর্ক বিতর্ক হয়ে হাওয়াটা খারাপ হয়ে গেল। কিচ্ছু খারাপ হয়নি, হাওয়া ঠিক আছে। অমিত তার কপালের চুলগুলো কপালের থেকে ওপরের দিকে তুলে দিয়ে খুব দরদের সুর লাগিয়ে পড়ে গেল। সুন্দরী তুমি শুকতারা, সুদূর শৈল শিখরান্তে, সর্বরি যবে হবে সারা, দর্শন দিও দিকভ্রান্তে। বুঝেছ বন্যা, চাঁদ ডাক দিয়েছে শুকতারাকে। সে আপনার রাত পোহাবার সঙ্গিনীকে চায়। নিজের রাতটার পরে ওর বিতৃষ্ণা হয়ে গেছে। ধরা যে তা অম্বরে মেশে।
আমি আধো জাগ্রত চন্দ্র, আধারের বক্ষের পরে আধেক আলোক রেখার অন্ধ্র। ওর এই আধখানা জাগা, ওই অল্প একটুখানি আলো আধারটাকে সামান্য খানিকটা আঁচড়ে দিয়েছে। এই হলো ওর ক্ষেত। এই স্বল্পলতার জালে ওকে জড়িয়ে ফেলেছে। সেইটে ছিঁড়ে ফেলবার জন্য ও যেন সমস্ত রাত্রি ঘুমোতে ঘুমোতে গুমড়ে উঠছে। কি আইডিয়া, গ্র্যান্ড! আমার আসন রাখে পেতে, নিদ্রা গ্রহণ মহাশূন্য, তন্ত্রী বাজাই স্বপ্নতে। তন্দ্রা ঈষৎ করে ক্ষুণ্ণ, কিন্তু এমন হালকা করে বাঁচার বোঝা যে বড্ড বেশি। যে নদীর জল মরেছে তার মন্থর স্রোতের ক্লান্তিতে জঞ্জাল জমে, যে স্বল্প সে নিজেকে বইতে গিয়ে ক্লিষ্ট হয়। তাই ও বলছে, মন্দ চরণে চলি পারে, যাত্রা হয়েছে মোর সাঙ্গ, সুর থেমে আসে বারে বারে, ক্লান্তিতে আমি অবসাঙ্গ। কিন্তু এই ক্লান্তিতেই কি ওর শেষ? ওর ঢিলে তারের বীণাকে নতুন করে বাঁধবার আশাও পেয়েছে। দিগন্তের ও পারে কার পায়ের শব্দও যেন শুনল। সুন্দরী ওগো শুকতারা, রাত্রি না যেতে এসো তূর্ণ, স্বপ্নে যে বাণী হলো হারা। জাগরণে করো তারে পূর্ণ, উদ্ধারের আশা আছে। কানে আসছে জাগ্রত বিশ্বের বিপুল কলরব, সেই মহাপথের দূতি আর তার প্রদীপ হাতে করে এলো বলে। নিশীথের তল হতে তুলি লহতারে প্রভাতের জন্য, আধারে নিজের ছিল ভুলি, আলোকে তাহারে করো ধন্য। যেখানে সুপ্তি হলো লীলা, যেথা বিশ্বের মহামন্দ্র, অর্পিনু সেথা মোর বিনা, আমি আধো জাগ্রত চন্দ্র। এই হতভাগা চাঁদটা তো আমি। কাল সকালবেলা চলে যাব, কিন্তু চলে যাওয়াকে তো শূন্য রাখতে চাইনি। তার উপরে আবির্ভাব হবে সুন্দরী শুকতারার, জাগরণের গান নিয়ে। অন্ধকার জীবনে স্বপ্নে এতদিন যা অস্পষ্ট ছিল, সুন্দরী শুকতারার তাকে প্রভাতের মধ্যে সম্পূর্ণ করে দেবে। এর মধ্যে একটা আশার জোর আছে, ভাবি প্রত্যুষের একটা উজ্জ্বল গৌরব আছে। তোমার ওই রবি ঠাকুরের কবিতার মতো মিয়ে পড়া হালছাড়া বিলাপ নয়। রাগ কারো কেন মিতা? রবি ঠাকুর যা পারে তার বেশি সে পারে না। একথা বারবার বলে লাভ কি? তোমরা সবাই মিলে তাকে নিয়ে বড় বেশি। ও কথা বলো না মিতা, আমার ভালো লাগা আমারই। তাতে যদি আর কারো সঙ্গে আমার মিল হয় বা তোমার সঙ্গে মিল না হয়, সেটাতে কি আমার দোষ? না হয় কথা রইল, তোমার সেই ৭৫ টাকার বাসায় একদিন আমার যদি জায়গা হয়, তাহলে তোমার কবির লেখা আমাকে শুনিও। আমার কবির লেখা তোমাকে শোনাবো না। কথাটা অন্যায় হলো যে পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে। এই জন্যই তো বিবাহ। রুচির জুলুম তোমার কিছুতেই সইবে না। রুচির ভোজে তোমরা নিমন্ত্রিত ছাড়া কাউকে ঘরে ঢুকতে দাও না। আমি অতিথিকেও আদর করে বসাই। ভালো করলুম না তর্ক তুলে। আমাদের এখানকার এই শেষ সন্ধ্যাবেলার সুর বিগড়ে গেল। একটুকুও না? যা কিছু বলবার আছে সব স্পষ্ট করে বলেও যে সুরটা খাঁটি থাকে, সেই আমাদের সুর। তার মধ্যে ক্ষমার অন্ত নেই। আজ আমার মুখের বিষাদ ঘোচাতেই হবে, কিন্তু বাংলা কাব্যে হবে না। ইংরেজি কাব্যে আমার বিচার বুদ্ধি অনেকটা ঠান্ডা থাকে। প্রথম দেশে ফিরে এসে আমিও কিছুদিন প্রফেসরি করেছিল। লাবণ্য হেসে বললে, আমাদের বিচার বুদ্ধি ইংরেজি বাড়ির বুলডগের মতো। ধুতির
কোঁচাটা দুলছে দেখলেই ঘেউ ঘেউ করে ওঠে। ধুতির মহলে কোনটা ভদ্র ও তার হিসেব পায় না, বরঞ্চ খানসামার তকমা দেখলে লেজ নাড়ে। তা মানতেই হবে, পক্ষপাত জিনিসটা স্বাভাবিক জিনিস নয়। অধিকাংশ স্থলেই ওটা ফরমাসে তৈরি। ইংরেজি সাহিত্য পক্ষপাত কানমলা খেয়ে খেয়ে ছেলেবেলা থেকে অভ্যাস হয়ে গেছে। সেই অভ্যাসের জোরেই এক পক্ষকে মন্দ বলতে যেমন সাহস হয় না, অন্য পক্ষকে ভালো বলতেও তেমনি সাহসের অভাব ঘটে। থাকে আজ নিবারণ চক্রবর্তীও না, আজ একেবারে নিছক ইংরেজি কবিতা বিনা তর্জমায়। না না মিতা, তোমার ইংরেজি থাক, সেটা বাড়ি গিয়ে টেবিলে বসে হবে। আজ আমাদের এই সন্ধ্যেবেলাকার শেষ কবিতাটি নিবারণ চক্রবর্তী হওয়া চাই, আর কারো নয়। অমিত উৎফুল্ল হয়ে বললে, জয় নিবারণ চক্রবর্তী, এতদিনে সে হলো অমর। বন্যা, তাকে আমি তোমার সভাকবি করে দেব। তুমি ছাড়া আর কারো দ্বারে সে প্রসাদ নেবে না। তাতে কি সে বরাবর সন্তুষ্ট থাকবে? না থাকতো তাকে কানমলে বিদায় করে দেব। আচ্ছা, কানমলার কথা পরে স্থির করব, এখন শুনিয়ে দাও। অমিত আবৃত্তি করতে লাগলো। কত ধৈর্য ধরি, ছেলে কাছে দিবস সবরি, তব পদ অঙ্কনগুলিরে, কতবার দিয়ে গেছো মোর ভাগ্যপথের ধুলিরে। আজ যবে দূরে যেতে হবে, তোমারে করিয়া যাব দান, তব জয় গান। কতবার ব্যর্থ আয়োজনে এ জীবনে হোমাগ্নি উঠেনি জ্বলি, শূন্যে গেছে চলি হতাশ্বাস ধূমের কুণ্ডলী। কতবার ক্ষণিকের শিখা আঁকিয়াছে ক্ষীণ টিকা, নিশ্চেতন নিশীথের ভালে লুপ্ত হয়ে গেছে তাহা চিহ্নহীন কালে। এবার তোমার আগমন, হোম মহোত্তাসন জেলেছে গৌরবে, যজ্ঞমোর ধন্য হবে। আমার আহুতি দিন শেষে করিলাম সমর্পণ তোমার উদ্দেশ্যে। লহয়ে প্রণাম, জীবনের পূর্ণ পরিণাম। এ প্রণতি পরে স্পর্শ রাখো স্নেহ ভরে, তোমার ঐশ্বর্য মাঝে সিংহাসন যেথায় বিরাজে। করিও আহ্বান, সেথায় প্রণতি মোর পায় যেন স্থান।